কিন্তু এখানে এসি পথে বলছে, আমি যেটা করছি সেটাই ঠিক আছে, আর যেটা আমার আনসার আসছে ওটা ঠিক আছে, 1600 জুড়ি হবে আনসার, কোনো ডাউট রাখো না, এটা আনসার ঠিক আছে, ওরা ভুল করছে। এটা আসছে ময়মনসিংহ বোর্ড 2021 সালে। প্রশ্নটা ভালো মতো পড়ো। জাহেদ এবং শাহেদ সহপাঠী। জাহেদ পদার্থবিজ্ঞান ল্যাবে একটি রোধ থার্মোমিটার নিল, যার বরফ বিন্দু এবং বাষ্প বিন্দুতে রোধ যথাক্রমে 12 ওহম এবং 24 ওহম। অপরদিকে শাহেদ 5 অ্যাটমসফেরিক প্রেসার বিশিষ্ট একটি পাত্রে আবদ্ধ গ্যাসে 2400 জুল তাপশক্তি সরবরাহ করে। এতে গ্যাসের আয়তন 1600 সেন্টিমিটার কিউব থেকে 3200 সেন্টিমিটার কিউব হয় এবং অন্তস্থ শক্তির পরিবর্তন হয় এইটুকু। প্রথম প্রশ্ন, 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জাহেদের থার্মোমিটারের রোধ কত হবে? তাহলে প্রথম অংশটা জাহেদ শাহেদের পোর্শনটা কিন্তু এই যে জাহেদের পোর্শনটা, এটা হচ্ছে তোমার ওই থার্মোমিটার নিয়ে যেগুলো আমরা গত ক্লাসে পড়ছিলাম, থার্মোমিটার নিয়ে কথা বলতে পারছিলাম না, তার থার্মোমিটার এবং তাপমাত্রা সেটা নিয়ে কথাবার্তা। তো এখানে একটু মনে করা লাগবে তোমার যে কোনো থার্মোমিটার হোক, দুই স্থির বিন্দু থার্মোমিটার যদি হয়ে থাকে, তার ক্ষেত্রে তাপমাত্রার জেনারেল সূত্র যেটা লিখে দিয়েছিলাম ক্লাসে, সেটা কি ছিল? থিটা সমান এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। এই ফরম্যাটটা মনে রাখা লাগবে, ইনটু এটা হচ্ছে ভাগ সংখ্যা। এই ফরমেশনটা তোমার মনে রাখা লাগবে। যদি এটা রোধ থার্মোমিটার হয়, দেন থিটা ইকুয়ালস আর থিটা মাইনাস আর আইস ডিভাইডেড বাই আর স্টিম মাইনাস আর আইস। আর আইস বলতে কি বোঝাচ্ছি আমরা? বরফ বিন্দুতে রোধের মান। আর স্টিম বলতে কি বোঝাচ্ছি? বাষ্প বিন্দুতে রোধের মান। আর থিটা বলতে কি বোঝাচ্ছি? অজানা তাপমাত্রা রোধের মান। এই প্রশ্নে তোমাকে অজানা তাপমাত্রা রোধের মানটাই বের করতে বলছি, কারণ অজানা তাপমাত্রা তোমাকে বলে দিছি এখানে। এখানে তাপমাত্রাটা অজানা না, কি বলছে দেখো তো? 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জাহেদের থার্মোমিটারের রোধ কত? তাহলে আমরা তো এখন বাকিটা পারবো করতে। এখানে থিটার জায়গায় কি বসবে? 250 বসায় দাও। এক্স থিটা কত সেটাই তোমাকে বের করতে বলছে, মানে এখানে তোমাকে আর থিটা বের করতে বলছে। আর আইস আমি আগে মেইনটা লিখে দিই, ডিভাইডেড বাই আর স্টিম মাইনাস আর আইস। তুমি এখান থেকে সলভ করে হিসাবটা বের করবো। 250 সমান আর ইন্টু 100 দিতে হবে। আর থিটা মাইনাস আর আইস কত বলছে প্রশ্নে? 12। আর স্টিম বলছে 24, আর আইস আবার 12। তো এখানে বিয়োগ টিয়োগ করো, দেখো কত আসে। এই যে 100, আমি যদি এখন হিসাব করি, এটা এই পাশে কি আসবে? 250 ইন্টু এই 24 থেকে 12 গেলে 12 এই পাশে আসবে, ডিভাইডেড বাই 100 এখানে আসবে, দেন প্লাস 12 এখানে আসবে, তাই কি না? এখন জাস্ট সলভ করে যা আসে আনসার তাই তোমার উত্তর। 100 দ্বারা 250কে ভাগ করলে আসবে 2.50 ইন্টু 12 প্লাস 12, যা আসে তাই হচ্ছে তোমার আনসার। এই যে এখানে আসছে কত? 42 ওহম। এই তো আনসার। বোঝা গেছে কিনা? এখানে আর কিছু বোঝানো নাই, জাস্ট টেমপ্লেটটা মনে রাখবা, সূত্রটা মনে রাখবা, মান যা লাগবে তা বের করবা, বাকিটা দেয়া থাকবে সেটা বসাই দিলেই হবে নাকি? ওকে, পরের প্রশ্নে কি বলছে? উদ্দীপকে শাহেদের পরীক্ষণটি তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে, হ্যাঁ আচ্ছা সরি, তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করার জন্য কি হওয়া লাগবে? তাপ অভ্যন্তরীণ শক্তি আর কাজের ইকুয়েশনে মিলা লাগবে। তো আমরা হিসাব আগে দেখানো লাগবে এটা, যে ডেল্টা কিউ ইকুয়ালস ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। এই ব্যাপারটা যদি আমরা দেখাতে পারি, উভয় পক্ষ যদি সমান দেখাতে পারি, দেন ঠিক আছে, এখানে তাপগতিবিদ্যার প্রথম সূত্র সমর্থন হয়েছে। তো এখানে খেয়াল করো, ডেল্টা কিউ কত বলছে সে? এই যে বলছে আবদ্ধ পাত্রে, এই যে 5 অ্যাটমসফিয়ার চাপ বিশিষ্ট একটি পাত্রে আবদ্ধ গেছে 2400 জুল তাপশক্তি সরবরাহ করা হয়। তাপশক্তি যদি আমি 2400 জুল সরবরাহ করি, আমি আলাদাভাবে এখন ডেল্টা কিউ দেখাবো আর কি, যে ডেল্টা কিউ এর মান কত হয় আলাদাভাবে বললাম, এটা হচ্ছে ডেল্টা কিউ। তো ডেল্টা কিউ এর পরিমাণটা কত? প্লাস 2400 নাকি মাইনাস 2400? প্লাস। কেন? কারণ তাপশক্তি সরবরাহ করা হয়েছে, মানে সিস্টেম দ্বারা তাপ গ্রহণ করছে সিস্টেমটা। এখানে বল 2400। এখন ডেল্টা ইউ কত কি বলছে দেখো তো? অন্তস্থ শক্তির পরিবর্তন হচ্ছে 1589.4। তাপ দিলে নর্মালি অন্তস্থ শক্তি বাড়েই, আমরা বলে দিলাম এখানে আলাদাভাবে। ডেল্টা ইউ সমান 1589.4। মেইন যে কনসেপ্ট এখানে তোমাকে ইউজ করতে হবে সেটা হচ্ছে আসলে এই যে এখানে কাজের মান বলে নেই, কাজের মান তোমার বের করতে হবে। দেখো কি বলছে, এতে গ্যাসের আয়তন 1600 সেন্টিমিটার কিউব থেকে 3200 সেন্টিমিটার কিউব হয়। তাহলে কাজের সূত্র আমরা কি জানি? এটা কি সমচাপ প্রক্রিয়া না? দেখো চাপের মান কিন্তু বলছে 5 অ্যাটমসফিয়ার চাপ বিশিষ্ট একটি পাত্রে, মানে চাপটা কনস্ট্যান্ট আছে, ভালো করেই জানি আমরা। সমচাপ প্রক্রিয়ায় কাজের সূত্র একদম সহজ, পি ইন্টু ডেল্টা ভি। তো পি এর জায়গায় তুমি কি বসাবা? 5 অ্যাটমসফিয়ার, এটা হচ্ছে 5 ইন্টু 1.01 10⁵, আর আয়তনের পরিবর্তন 3200 থেকে 1600 বিয়োগ করতে হবে না, কারণ আয়তন তো বাড়ছে, শেষটা থেকে আজকে বিয়োগ করা কাজটা অবশ্যই পজিটিভ আসবে। 3200 থেকে 1600 গেলে কত থাকে? 1600ই থাকবে। আর যেহেতু সেন্টিমিটার কিউব, সেটাকে মিটার কিউব নেওয়া লাগবে 10⁻6। এখন তুমি যেটা করবা, এই যে ডেল্টা ইউ আর ডেল্টা ডাব্লিউ যা আসবে সেটা যোগ করবা, যোগ করে দেখবা সে ডেল্টা কিউ এর সমান হয় কিনা।
বোঝা গেছে কিনা? তো আমরা এখন করি কাজটা। 5 ইন্টু 1.01, এটা 800, ওভারঅল পুরোটা মিলে 810.6। এটা কি মিলে যায় ওটার সাথে? দেখো তো এই দুইটা যোগ করলে কি আসে, ডেল্টা ইউ আর ডেল্টা ডাব্লিউ যোগ করলে কি আসে? মিলে যায় অলমোস্ট, পুরোপুরি মিলে যদি যায় তাহলে তার হয়ে গেল আমাদের ডেল্টা কিউ যা ডেল্টা ইউ আর ডেল্টা ডাব্লিউ যোগফলতা। তাহলে এখানে একটাই তোমার এই লাইনে বোঝার ব্যাপার, যেহেতু তাপের পরিমাণ দিয়ে দিছে, তোমার বুঝতে হবে এটা পজিটিভ নাকি নেগেটিভ। তোমাকে এখানে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন দিয়ে দিছে, তোমার বুঝে নিতে হবে এটা পজিটিভ নাকি নেগেটিভ। তোমাকে জাস্ট কষ্ট করে যেটা বের করতে হবে সেটা হচ্ছে কাজের সূত্রটা দিয়ে কাজের মানটা বের করতে হবে। যেহেতু সমচাপ প্রক্রিয়া, চাপ ইন্টু আয়তনের পরিবর্তন, খুবই সহজ একটা ম্যাথ যেটা আসছে ময়মনসিংহ বোর্ড 2021। ঠিক আছে কিনা? আসো পরের কথায়। এখানে এইগুলো সলভ দিছে, এই যে এখানে কি বলছে খেয়াল করবা। সুজানা প্রমাণ চাপে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, প্রমাণ চাপ মানে কত চাপ? 1 অ্যাটমসফিয়ার চাপ। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি সিলিন্ডারে 64 গ্রাম অক্সিজেন গ্যাস নিয়ে পরীক্ষা করছিল। সে গ্যাসটিকে রুদ্ধতাপীয় পদ্ধতিতে সংকুচিত করে তাপমাত্রা 150 ডিগ্রি সেলসিয়াস উন্নীত করলো। প্রথম প্রশ্ন, সুজনার ব্যবহৃত গ্যাসটির চূড়ান্ত চাপ কত? এটা কি আমরা পারবো না করতে? তাপমাত্রার সাথে চাপের সম্পর্ক, চাপ তো ইনিশিয়ালটা দেয়া আছে, প্রমাণ চাপ ইনিশিয়াল তাপমাত্রা দেয়া আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পরবর্তী চাপ দেয়া আছে, পরবর্তী তাপমাত্রা দেয়া আছে, তুমি পরবর্তী চাপটা বের করো। এখন বলো পি আর টি এর মধ্যে সম্পর্কটা কি, কোনটা কঠিনটা না? আমরা কার সাথে কার সম্পর্ক নিব? চাপের সাথে তাপমাত্রার না? আমাদের মেইন যে সূত্রটা P1 V1 টু দি পাওয়ার গামা সমান P2 V2 টু দি পাওয়ার গামা। এখানে আমরা সরাবো কাকে? এখান থেকে চাপকে সরাবো নাকি ভি কে সরাবো? ভি কে। তো আমরা বলবো PV সমান nRT, সুতরাং বলা যায় V সমান nRT বাই P। তাহলে P1 এর জায়গায় P1 থাকলো, V1 এর জায়গায় বসবে nRT1 বাই P1 টু দি পাওয়ার গামা, আর P2 এর জায়গায় P2 থাকবে, এখানে বসবে nRT2 বাই P2 টু দি পাওয়ার গামা। কারণ এখান থেকে সলভ করলে আসবে P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা, nR কাটা যাবে দুই পাশ থেকে, আর T1 টু দি পাওয়ার গামা হবে, এখানে হবে P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা, T2 টু দি পাওয়ার গামা। উভয় পক্ষে গামা তুমি রুট করলে এটা কিন্তু T1 আসবে, T1 একা হবে। উভয় পক্ষে গামা তুমি রুট করলে কি হবে? T1 P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা, আর T2 P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা। হ্যাঁ সেটাই আমরা এখন দেখলাম। তাইলে আমরা সূত্র ভুল লিখছি, আমরা কারে দোষ দিলাম? ওরা গামা দেয় নাই, ওরা গামা দেয় নাই। তাহলে আমাদের সূত্রে ভুল ছিল, ওদের সূত্রে ভুল ছিল, ওদের সূত্রে বড় ভুল, আমাদের সূত্রে ছোট ভুল। কারণ কাহিনী হচ্ছে দুইটাই আনসার আমাকে ভুল দিবে, বুঝছো কিনা কাহিনী? এটা নেওয়ার কথা না বাড়াই, আমরা এখানে শেষ করেছিলাম। তাহলে এটা আমরা ঠিক করে দিই, তোমরা যার যার বই ঠিক করে নিও। কি আসবে সূত্র এখানে? T1 P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা সমান T2 P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা। এই সূত্র ইউজ করে কাজ করবো আমরা, দেন যা আসবে তাই ঠিক আছে। ঠিক আছে, 1 মাইনাস গামা বাই গামাই ঠিক আছে। এখন পরেরটাতে আসো, গ্যাসের আয়তনের কিরূপ পরিবর্তন হবে? আয়তন নিয়ে তো তোমাকে কথা বলছে। দেখো তো, তুমি কি আগের প্রশ্নে চাপ বের করে ফেলছো না? আগের প্রশ্নে তো চাপ বের করে ফেলছো, মানে আগের চাপ পরের চাপ বের করা হয়ে গেছে। এখন দ্বিতীয়ত জিজ্ঞেস করছে গ্যাসের আয়তনের কিরূপ পরিবর্তন ঘটবে। আয়তন নিয়ে যেহেতু কথা বলতে বলছে, আমাদের দেখতে হবে প্রথমে আমরা আয়তন জানি কিনা। দেখো তো, প্রমাণ চাপে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি সিলিন্ডারে 64 গ্রাম অক্সিজেন গ্যাস নিয়ে, এই তো আমরা তো পেয়ে গেলাম PV সমান nRT থেকে আমরা V পেয়ে যাবো না? তাহলে আমরা যদি বলি PV সমান nRT, P হচ্ছে এখানে অ্যাটমসফিয়ারিক প্রেসার, যেটা বসাবো আমরা PV সমান nRT। অক্সিজেনের আণবিক ভর 32, তাহলে এখানে 2 মোল অক্সিজেন আছে, তো আমরা P এর জায়গায় বসাবো 1.01 10 টু দি পাওয়ার 5। আয়তনের জায়গায় কি বসাবো? আয়তন কি বলছে আমাকে? আয়তনটা বের করবো। হ্যাঁ, তাহলে 2 মোল অক্সিজেন আছে ইন্টু 8.31 আছে, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলছে, সুতরাং এটা কত হবে? 323। এখান থেকে সলভ করে আমরা আয়তনটা বের করে ফেলবো। আয়তন প্রাথমিকটা আমাদের হয়ে গেল। তারপরে বলছে এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা তার এত হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে তার নতুন আয়তনটা কত হবে? অথবা তোমার তো নতুন তাপমাত্রা বলছে, আয়তন আগেরটা জানো, পরেরটা বের করতে বলছে নাকি? তাহলে আমরা কোনটা ইউজ করবো? এই যে T1 V1 টু দি পাওয়ার, এই যে এটা, হ্যাঁ এটাও করা যায়। অথবা আগের প্রশ্নে আমরা চাপ বের করছি, আগের চাপ পরের চাপ, চাপেরটা তো ইজি ইউজ করা, সেই জন্য আমরা এটাও ব্যবহার করতে পারি। P1 V1 টু দি পাওয়ার গামা সমান P2 V2 টু দি পাওয়ার গামা। যেখানে তোমার কাজ আছে ভিডিও বের করা, তুমি সবকিছু এক পাশে নাও, দেন গামা তো রুট করে দেবা। যেটা করতে হবে এখানে আসলে কাহিনী হচ্ছে, তুমি বলবা V2 টু দি পাওয়ার গামা সমান P1 V1 টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই P2। দেন এখানে যে মানটা আসবে সেই মানকে গামা তো রুট করবা, মানে পাওয়ার দিয়ে 1 বাই গামা বলবা। তাহলে V2 সমান হবে, এখানে যাই আসবে আনসার সেটার পাওয়ার 1 বাই গামা দিয়ে দিবা। দ্যাটস ইট। এখান থেকে তুমি আয়তনটা পেয়ে যাবে। এখন এইভাবেই করতে হবে এমন না, তুমি চাইলে তাপমাত্রা এবং চাপ নিয়েও কাজ করতে পারো। তোমার তো মেইন কাজ হচ্ছে
আয়তন নিয়ে কাজ করো, তুমি তাপমাত্রা এবং আয়তন নিয়ে কথা বলতে পারো, তুমি চাপ এবং আয়তন নিয়ে কথা বলতে পারো। যেই সূত্রটা আমাদের কাছে ইজিয়ার মনে থাকবে সহজে, সেটা আমরা ইউজ করবো। ওকে, এটা শেষ। এরপরের প্রশ্ন আসা হচ্ছে, এখানে আর কোনো কথা বলছে না, আয়তনটা জাস্ট বলছে নতুন আয়তন আর আগের আয়তনের অনুপাত বলছে। আয়তনের কি পরিবর্তন বলছে না, অনুপাতটা বলবো যে গ্যাসের আয়তনের এত গুণ পরিবর্তন হবে। আচ্ছা যাই, এটা গেল। এটা একটা আরেকটা প্রশ্ন, এটা আসছে কুমিল্লা বোর্ড 2023-21 সরি। চিত্রে কোনো তাপগতীয় ব্যবস্থাকে এবিসি, এসি ও এডিসি পথে এ থেকে সি বিন্দুতে নেওয়া হলো। এই যে এখানে এই যে এবিসি, এই পথে আমরা এ থেকে সিতে নিছি, আবার এসি পথে এ থেকে সিতে নিছি, আবার এডিসি পথে এ থেকে সিতে নিছি। ওকে, এ থেকে সিতে নেওয়া হলো। এ ও সি বিন্দুতে ব্যবস্থাটির অন্তঃস্থ শক্তি যথাক্রমে এই পয়েন্ট আর এই পয়েন্টে অভ্যন্তরীণ শক্তি তোমাকে বলে দিচ্ছে 100 জুল এবং 600 জুল। প্রথম প্রশ্ন, এসি পথে সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করে। এসি পথটা কোন ধরনের পথ বলে মনে হয় তোমাদের? চাপ এবং আয়তন পরস্পর সমানুপাতিক, তাহলে এটা কোন ধরনের প্রক্রিয়া? সমষ্টি বইল না? সমষ্টি হইলে এরা এরকম সোজা থাকতো না। তাহলে এখানে আমাকে টোটালি কাজ বের করতে বলছে না? কাজ বের করার শর্ত কি আমাদের? কিভাবে বের করতে কাজটা, এটা একটু তোমাদের বলে দিই। কাজের সূত্র হচ্ছে, আমরা যদি ওই গ্রাফের ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারি তাহলে আমাদের কাজ বের হয়ে যাবে। এটা জাস্ট মনে রাখবে। কাজ কিন্তু মেইনলি কোন সূত্রটা একটু খেয়াল করে দেখো তো। কাজ বলতে কি মেইনলি আমাদের এই সূত্রটা না, ডাব্লিউ সমান ইন্টিগ্রেশন অফ পিডিবি। এবং আমরা কি ইন্টিগ্রেশনের বেসিক পড়ার সময় এটা দেখছি না যে ইন্টিগ্রেশন ইজ নাথিং বাট ফাইন্ডিং দ্য এরিয়া, তাই না? আমরা এরিয়াই বের করি মেইনলি ইন্টিগ্রেশনের মাধ্যমে। তো এই যে ইন্টিগ্রেশন অফ পিডিবি, এটার কাজ হচ্ছে আসলে আমার পি ভার্সেস ভি যে গ্রাফটা, ব্যাপারটা বুঝে ভালো করে। ইন্টিগ্রেশন অফ পিডিবি মানে হচ্ছে এই যে পি ভার্সেস ভি গ্রাফটা, গ্রাফ যাই মন চায় থাকুক না কেন, আমি যে লিমিটের মধ্যেই গ্রাফটার হিসাব করি না কেন, কাহিনী হচ্ছে আসলে আমি যদি বলি এইখান থেকে এখান পর্যন্ত কাজ বের করো, তাহলে কাহিনী হচ্ছে আসলে তুমি এখান থেকে এখান পর্যন্ত এই পুরো গ্রাফ দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল বের করছো। যেহেতু আমরা এখানে ডিভি, সো পি শুড বি দ্য ফাংশন অফ ভি। তাহলে ব্যাপারটা হচ্ছে অনেকটা, এই যে ভি হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর, আমি এক্স অক্ষের সাথে এই গ্রাফ দ্বারা এই রেঞ্জের মধ্যে যে ক্ষেত্রফলটা উৎপন্ন হচ্ছে তাই বের করতেছি। এটাই আমার কাজ, এটাই হচ্ছে কাজ। ইন্টিগ্রেশন করে বের করো অথবা মেপে মেপে বের করো। এখন কাহিনী হচ্ছে, তুমি ডিরেক্ট ক্ষেত্রফলের কনসেপ্টটা ইউজ করতে পারবা তখন যখন তোমার গ্রাফটা থাকবে সরল রেখা বিশিষ্ট। কারণ তুমি তো বক্ররেখা বলা যে জিনিসগুলোকে সলভ করার জন্য ইন্টিগ্রেশন নিয়ে আসছো। যখন তোমাকে সরল রেখা বলা অংশ দিবে তখন কিন্তু তুমি জানো এটা হয় ত্রিভুজ নাইলে চতুর্ভুজ টাইপের কিছু একটা হবে। দেখো তো একটু খেয়াল করে, এই যে এ থেকে সে সিতে গেল, এটাকে একটা আমাকে ওভারঅল কি দিচ্ছে বলো তো? এ থেকে সিতে আমি গেলাম, তাহলে ওভারঅল আমাকে যে সে স্ট্রাকচারটা দিচ্ছে, এই স্ট্রাকচারটা কি একটা ট্রাপিজিয়াম না? অথবা তুমি বলতে পারো এই ত্রিভুজ আর এই আয়তক্ষেত্র, যেভাবে তোমার ভালো লাগে, তুমি যতটুকু দিয়ে বুঝতে পারো বুঝে নাও। তো এইটুকুর সব ইনফরমেশন কিন্তু আমাকে দেয়া আছে। দেখো আমার এইখান থেকে এইখান পর্যন্ত ভ্যালু আমি জানি 6, আমি এইখান থেকে এখান পর্যন্ত ভ্যালু জানি কত 6, যাই লাগবে আমরা জানি। এখন ট্রাপিজিয়াম যদি এটাকে আমি ধরে নিই, ট্রাপিজিয়াম ধরে যদি করতে চাই কাজটা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল। সমান্তরাল বাহুদের কি এখানে এই যে এটা আর এটা, তো এটার হাইট কত? 2 যুগ এটার হাইট কত? 6, 2 যোগ 6 প্লাস ইন্টু সমান্তরাল বাহুদের দূরত্ব। এই যে এই বাহু আর এই বাহুর দূরত্ব কতটুকু? 2 থেকে 6 কত ঘর হয়? 4 ঘর। ব্যাপারটা বুঝছো? 2 থেকে 6 মানে 6 থেকে 2 বাদ দিয়ে থাকবে 4 ইন্টু 4। এই যে সমান্তরাল বাহুদের যোগফল, এই দুইটার যোগফল তো আসলে কি? এই দুইটার যোগফল তো হচ্ছে আসলে চাপের যোগফল। তাহলে আমার তো এখানে 2 যোগ 6, এটা তো অ্যাটমসফিয়ারিক প্রেসার। 1 অ্যাটমসফিয়ার মানে কি আমার ওই যে 10 টু দি পাওয়ার 5 না? বসাই দিলাম এটা। আর এখান থেকে যেখানে সেটি লিটার না, লিটার কি আমার মিটার কিউবে নেওয়া লাগবে না? তো লিটার কি মিটার কিউবে নেওয়া মানে কি? 4 ইন্টু 10⁻³ 1 লিটার মানে 10⁻³ মিটার কিউব। এখন হিসাব করে দেখি আমরা হিসাব ঠিক মতো আসি কিনা। দেখো 6 2 8, 8 ইন্টু 10 টু দি পাওয়ার 5, আর এখানে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3, তাহলে 8 2 16 ইন্টু 10 টু দি পাওয়ার কত আসবে এখানে? 2। তাহলে 1600 আসার কথা, তো 1600 না এসে এখানে আর 800 নিয়ে আসছে কেমনে দেখি তো। এসি পথে সম্পাদিত কাজের পরিমাণ, এসি পথেতে গেলাম, সম্পাদিত কাজের পরিমাণ তো এটাই আসবে 1600 জুল। তোমাকে তো বলছে এসি পথে সম্পাদিত কাজের পরিমাণ, তুমি এসি পথে সম্পাদিত কাজকে এই যে এই জায়গাটাতে ওই তার টিম ভুল করছে। আমরা তো ক্লাসে আলোচনা করছিলাম অভ্যন্তরীণ শক্তি হচ্ছে স্টেট ফাংশন। তুমি যে রাস্তাতে যাও না কেন আদি আর শেষটাই তোমার ম্যাটার করতেছে। আর কাজ হচ্ছে পাথ ফাংশন, তুমি যে রাস্তায় যাচ্ছ সেটার উপর ম্যাটার করবে কাজ কত আসবে। তুমি এখন এসি পথে পরিলক্ষিত কাজ কত, তুমি এখন এডি পথের কাজ আর ডিসি পথের কাজ যোগ করতে পারো না। এটা কিন্তু কথা নেই, এখানে এই কাজটাই তারা ভুল করছে, বুঝছো? তোমাকে যদি আমি জিজ্ঞেস করতাম এডি পথে কৃত কাজ কত, তাহলে তুমি বলতা ঠিক আছে দিস ইজ আইসোবারিক প্রসেস, দেন চাপ ইনটু আয়তনের পরিবর্তন, ঠিক আছে, বুঝতে পারছো? কিন্তু এখানে এসি পথে বলছে, আমি যেটা করছি সেটাই ঠিক আছে। আর যেটা আমার আনসার আসছে
ওটা ঠিক আছে, 1600 জুলি হবে আনসার, কোনো ডাউট রাখো না, এটা আনসার ঠিক আছে, ওরা ভুল করছে। তো আমি ঠিক করে তারপরে ক্লিয়ার করে দিব তোমাদের। আমরা পরটাতে আসি। এখানে জিজ্ঞেস করছে কোন পথে সিস্টেম কর্তৃক গৃহীত তাপের পরিমাণ বেশি। কোন পথ বলতে এখানে কয়টা পথ আছে একটু বলতো আমাকে। এ থেকে বি, এই যে দেখো এবিসি পথে আমরা এ থেকে সি দেখেছি, দেখো 3টা পথ এখানে বলছে তোমাকে প্রশ্নের মধ্যে। এবিসি পথ মানে এই রাস্তা, এই যে এটা হচ্ছে একটা রাস্তা। এসি পথ ডিরেক্ট এই বরাবর চলে যাবো, দেন এডিসি পথ এডিসি, বুঝছো কিনা। এখন বলছে কোন পথে গৃহীত তাপের পরিমাণ বেশি হবে। তো আমরা সব ক্ষেত্রে কি দেখবো, ওই যে প্রথম কথা এটা কোন ধরনের প্রক্রিয়া, এটা তো আসলে এটার সেইমই নাকি, সমায়তন প্রক্রিয়া হইলো এটা। এখান থেকে এখানে গেলাম আমরা সমায়তন প্রক্রিয়াকৃত কাজ। দেন বি থেকে যদি আমি সিতে যাই, এটা হচ্ছে সমচাপ প্রক্রিয়াকৃত কাজ। তাহলে এক্ষেত্রে আমাদের কাজের মানটা হবে চাপ, এই যে 6 অ্যাটমসফিয়ারিক প্রেসার। ওকে, তাহলে এখন খেয়াল করো কোন পথে সিস্টেম কর্তৃক গৃহীত তাপের পরিমাণ বেশি। আমরা আবার শুরু করি এখান থেকে। আমরা এবি বিসি পথে গেছি, এই যে এবি প্লাস বিসি। এবি পথে কোনো কাজ হয় নাই, বিসি পথে কাজ কত, চাপ ইন্টু আয়তনের পরিবর্তন। তাহলে চাপ হচ্ছে আমার এটা, আয়তনের পরিবর্তন তো আগেরটাই, ওই যে কত এখানে 6 থেকে 2 বাদ দেবো 4, এবং সেটাকে লিটারের থেকে মিটার কিউবে নিয়ে লাগবে 10⁻3। এখান থেকে যে কাজ আসবে ডেফিনেটলি এইখানে কাজের পরিমাণটা বেশি হবে কম্পেয়ার টু এডিসি পথ। কেন, কারণ এডিসি পথে এডি অংশে তো চাপের পরিমাণটা কম না, 2 অ্যাটমসফিয়ার প্রেসার। তো এখানে ছিল 6 ইন্টু সামথিং, আর এখানে সেম জিনিস ইন্টু 2 হবে, 2 ইন্টু সেম থিং হবে। তাহলে এখানে 6, এখানে 2, তাহলে অবশ্যই এই পথের থেকে এই পথে কাজের পরিমাণ 3 গুণ। বোঝা গেছে কিনা। আর এই পথে যদি আসে সেটা তুমি একটু বের করছো, কম্পেয়ার করে বলবা কোন ক্ষেত্রে সব থেকে কম হয়েছে। বোঝা গেছে কিনা। ওরা যেহেতু ম্যাথটাই ভুল করছে তাহলে এখানে আসলে আর ওদের সাথে আর্গুমেন্টের কিছু নাই, ওরা ভুল ম্যাথ করছে। পরীক্ষা আসলে এটা অবশ্যই তুমি আমি যেভাবে করছি সেভাবে করবো, সব জায়গাতে আর ভুল মেনে না যায় না। কিছু জিনিস আছে যে এগুলো হচ্ছে আমার অ্যানালাইসিসের হিসাব, যে কিছু জিনিস আছে তোমার এটা বুঝে নিতে হবে যে এখানে আসলে বড় দাগে সবাই এটাকে সত্য মনে নিচ্ছে, বাট এটা কিন্তু বড় দাগে সত্য না, এটা আসলে বড় ভুল, বুঝছো। ওকে, এরপরের প্রশ্নে আসো। ঢাকা বোর্ড 2019, নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। চিত্রের সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে, গ্যাসের চাপ 400 প্যাসকেলে স্থির রেখে সিস্টেমে ধীরে ধীরে 800 জুল তাপ শক্তি সরবরাহ করায় 1200 জুল কাজ সম্পাদিত হয়। ওকে, গ্যাসটির আয়তন এবং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো। নতুন আয়তন বের করতে বলছে। তাহলে আমি যদি চাপ স্থির রাখি, চাপ স্থির রেখে বলছে ধীরে ধীরে 800 জুল তাপ শক্তি সরবরাহ করায় 1200 জুল কাজ সম্পাদিত হয়। আচ্ছা, এখানে এই জিনিসটা তোমার বুঝতে হবে যে 1200 যদি কাজ সম্পাদিত হয়, আমরা আগে লিখে ফেলি। সিস্টেমে ধীরে ধীরে 800 জুল তাপ সরবরাহ করা হয়েছে, মানে আমাদের এখানে ডেল্টা কিউ হবে 800, ডেল্টা কি হচ্ছে আমাদের 800, আর কাজ সম্পাদিত সরবরাহ করায় 1200 জুল কাজ সম্পাদিত হয়। এই কাজটা করতেছে কে? তাহলে এখানে যদি কাজ হয়, কাজ সম্পাদিত হয় কার দ্বারা হয় বলে নাই, আমরা বুঝে নিচ্ছি এটা হচ্ছে সিস্টেমের দ্বারা কৃত কাজ। তো আমরা এখানে বলে দিব ডিরেক্ট ডেল্টা ডাব্লিউ সমান 1200। তার মানে অবশ্যই তোমার এখানে বুঝতে হবে, তুমি একটু কমন সেন্স খাটাও, তুমি 800 জুল তাপ দিয়ে কেমনে 1200 জুল কাজ পাবা, সেটা কি সম্ভব না। তাহলে এই কাজের পিছে আর অন্য কারো হাত আছে, সেই অন্য কেউকে অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি 400 জুল কমে গিয়ে এই কাজের আর বাকি 400 যোগান দিচ্ছে, তাই না। আমি যদি এটা লিখি হবে যে ডেল্টা কিউ সমান ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ, তুমি নিজেই দেখবা এখানে আনসারটা নেগেটিভ আসবে। 800 সমান ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ হচ্ছে 1200, তোমার চোখের সামনেই আসবে ডেল্টা ইউ সমান -400। এটার মিনিংটা কি? মিনিং হচ্ছে তুমি জাস্ট তাপ দিয়ে কাজ করছো, ব্যাপারটা এরকম না, তাপের সাথেও কিছু কাজ হয়েছে আর বাকিটা যোগান দিছে কে? অভ্যন্তরীণ শক্তি। এবং অভ্যন্তরীণ শক্তি মাইনাস মানে হচ্ছে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কমে গেছে, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কমে গেছে এই কথার মানে হচ্ছে সিস্টেম ওই যে ঠেলে ঠেলে উপরে তুলছিল, ওটা করতে গিয়ে তার শক্তি কিছুটা ক্ষয় হয়ে গেছে, সেটা হচ্ছে 400 জুল। 400 জুল সে হারাইছে, বোঝা গেছে কিনা। ওকে, গেল এটা। গ্যাসটির আয়তন এবং অন্তস্থ শক্তি, নতুন আয়তন বের করতে হবে আমাকে বলছে। নতুন আয়তন যদি বের করতে চাই, এই যে আমরা তো চাপ সমান রাখছি, 1200 জুল কাজ সম্পাদন হয়েছে, তাহলে আমি যদি এটা বলি ডেল্টা কিউ সমান হচ্ছে 1200 না 800 800। এখন তো আমি ডেল্টা ইউ বের করে ফেলছি না, ডেল্টা ইউ কত এখন আমাদের 400 -400 না, -400 কিনা, প্লাস কাজ। তোমাকে বলছে আয়তনের পরিবর্তন, আয়তন কতটুকু পরিবর্তন হয়েছে, তাহলে তুমি এখানে কাজের মানটা না লিখে লিখবা পি ইন্টু ডিভি, ওই যে আয়তনের পরিবর্তন। চাপ যেহেতু কনস্ট্যান্ট, তুমি অবশ্যই এই সূত্র টিপি ডেল্টা বি লিখে ফেলো, কারণ ডেল্টা বির মানটা তোমাকে বের করতে বলছে, তাহলে সুন্দর মতো এখানে ডেল্টা বির মানটা বের করে ফেলতে পারবা। চাপের মান তো তুমি জানো 400 প্যাসকেল, তো এখন জাস্ট হিসাব করো 800 আর 400 মিলে হচ্ছে 1200 পি ডেল্টা বি। এটা তো আমরা এখান দিয়েই করতে পারতাম, বোধহয় এখানে লম্বা করছে, এটা দেখতে দেখতে আমিও ভুল করতে চলে গেছি। ডেল্টা বি সমান হচ্ছে 1200 ডিভাইড বাই পি কত 400, 400 তো এসআই এককই, তাহলে 1200 বাই 400 কত 3 মিটার কিউব হচ্ছে আয়তন বৃদ্ধি পাবে। বোঝা গেছে কিনা। ওরা হুদাই ম্যাথগুলোকে লম্বা করতেছে কেন?
এখানে তুমি লিখবা ডেল্টা ডাব্লিউ সমান পি ডেল্টা বি, জাস্ট এখান থেকে ডেল্টা বি বের করবা। ডেল্টা ডাব্লিউ তো বের করাই আছে, বলাই আছে প্রশ্ন। ডেল্টা বি কত, ডেল্টা ডাব্লিউ কত, 1200 জুল। 1200 ডিভাইডেড বাই চাপের মান কত, 400। দেখে দেখে কলেজে যে মেয়ে সীমিত খুদাই লম্বা করতেছে। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2021 আসছে। একটি কারণচক্রের 4টি ধারা পিভি লেখচিত্রের মাধ্যমে প্রদর্শন করা হলো। প্রথম প্রশ্ন, উল্লিখিত কারণ ইঞ্জিনের দক্ষতা কত? দক্ষতা বের করার জন্য আমার কি লাগবে? কারণ ইঞ্জিন বলছে মানে আমি T2 T1 যা মন চায় তা দিয়ে কাজ করতে পারবো। T2 T1 তো ইউজ করবই, T2 T1 দিয়ে কাজ করতে পারবো, Q2 Q1 দিয়ে কাজ করতে পারবো। আমাকে কিন্তু এখানে T1 দেয়া আছে, T2 ও দেয়া আছে। সো আমাদের Q1 পাইছে, Q2 নাই কেন সেটা আমার প্রশ্ন করার দরকার নেই, যেহেতু কারণ ইঞ্জিন। সুতরাং অবশ্যই আমরা এটা সমান বলতে পারবো 1 - T2 / T1। তাহলে T2 সমান কত, 650, T1 সমান কত, 1200। ভাগাভাগি করো, যা আসবে আনসার তাই গেল এটা। তারপরের প্রশ্ন, প্রতিটি চক্রটির প্রতি ধাপে এবং মোট চক্রে এন্ট্রপির পরিবর্তন। তো এইটা তো অবশ্যই তোমরা রিসেন্টলি পড়ছো। প্রতিটি ধাপে আলাদাভাবে এন্ট্রপির পরিবর্তন বের করতে বলছে এবং সবশেষে সবগুলো যোগ করে মোট যে এন্ট্রপির পরিবর্তন সেটা বের করতে বলছে। এখন একটু কষ্ট করে আমাকে বলো যে এই অংশটা কোন ধরনের প্রক্রিয়ার মধ্যে পড়ে? সমস্ত প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন সূত্র কি? nr ln T2 / T1 নাকি V2 / V1? সমস্ত হইলে T2 / T1 থেকে আসলো, V2 / V1। আমাকে কি আয়তন বলছে? লাগবে না এটা, কারণ আমাদের তো মেইন সূত্র কোনটা, ডেল্টা এস সমান কি, ডেল কিউ বাই টি। তাহলে এখানে কি বলে দিছে না কতটুকু তাপ সে গ্রহণ করছে? 500 জুল গ্রহণ করছে, কত তাপমাত্রায়, 1200 কেলভিনে। তো এখান থেকে ডিরেক্ট আনসার আসেই। এখানে আমি ডিরেক্ট বলবো এখানে আমার এন্ট্রপির পরিবর্তনটা হচ্ছে, এখানে এন্ট্রপির পরিবর্তন আমি যদি ডেল্টা S1 বলি সেটা হবে গৃহীত তাপ, ডেল্টা কিউ ডিভাইডেড বাই টি। এখানে বলে দিব 500 জুল গ্রহণ করছে আর 1200 কেলভিন তাপমাত্রায়, সো ভাগ করে যা আসে 5/12। এটা হচ্ছে আমার এন্ট্রপির পরিবর্তন প্রথম অংশে। এখানে এন্ট্রপির পরিবর্তন কত, 0, কারণ রুদ্ধতাপের প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন হয় না। এখানে কত, 0। এখানে কত হবে? হ্যাঁ, এটা হচ্ছে তোমার কাজ, এটা তুমি বের করতে হবে। কিভাবে বের করবা? কর্মদক্ষতা বের করছো একটু আগে, না বের করতে পারলেও তুমি এটা জানো যে কারণ ইঞ্জিনের ক্ষেত্রে Q2 / Q1 সমান T2 / T1। তুমি কি এখান থেকে Q2 বের করতে পারবা না? Q1 তো তোমাকে দেয়া আছে, তাহলে এখান থেকে সলভ করে Q2 বের করবা। T2 / T1 কত? T2 হচ্ছে 650, T1 হচ্ছে 1200, ইনটু Q1 কত আমাদের, 500। এই যে এখান থেকে সলভ করে তুমি Q2 পেয়ে যাচ্ছ। দেন Q2 পেয়ে গেল, তো তোমার Q2 হয়ে গেল, T2 হয়ে গেল। দেন এখান থেকে আবার আলাদাভাবে ডেল্টা S2 সমান তুমি পাচ্ছ, এটা ডেল্টা S3 হবে সিরিয়াল অনুযায়ী। তো এটা হবে Q2 যা আসবে ডিভাইড বাই তাপমাত্রা দেয়াই আছে। ওকে, এটা হয়ে গেছে, সবাই বুঝছো আশা করি। এটা ডান। এর পরের প্রশ্ন, এটা এন্ট্রপি নিয়ে কথাবার্তা। একটি কার্নো ইঞ্জিনের তাপ উৎস এবং তাপগ্রাহকের তাপমাত্রা যথাক্রমে ওকে, তাপ উৎস এবং তাপগ্রাহকের তাপমাত্রা হচ্ছে 1025, 475 ডিগ্রি সেলসিয়াস এবং 4টি ধাপে কাজের পরিমাণ, এই যে 4টি ধাপে কৃত কাজের পরিমাণ 1015, 1070, 480, 300, 230 সবগুলা প্রক্রিয়ায় কাজের মান বলে দিছে, মানে 4টা স্টেপে 4টা কাজ বলে দিছে। প্রথম প্রশ্ন, উদ্দীপকের ইঞ্জিনটি তাপগ্রাহকে কি পরিমাণ তাপ বর্জন করবে নির্ণয় করো। তো Q2 বের করতে হবে আমাদেরকে, আমাদের তো সব দেয়াই আছে, বের করতে কোনো কষ্ট আছে? তোমাদের জাস্ট বুঝতে হবে Q2 কোনটা আর Q1 কোনটা। এগুলো তো সব কাজ, বর্জিত তাপ না তো। তোমরা এটা অবশ্যই বুঝতে পারবা না, এটা কি বুঝতে পারবা আসলেই? আচ্ছা, আমরা হিসাব করে বের করতে হবে এখান থেকে আর কি। এই যে খেয়াল করো, কার্নো ইঞ্জিন বলছে না, কার্নো ইঞ্জিন তো বলছে নাকি? কার্নো ইঞ্জিন যদি তোমাকে বলে দেয় তাহলে তুমি অ্যাটলিস্ট তার কর্মদক্ষতা তো বের করতে পারবা। তো কর্মদক্ষতার হিসাব থেকে আমরা দেখি আগে কি করা যায়। আমরা যেটা জানি যে T2 / T1 সমান কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে Q2 / Q1 বলা যায়। কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে দুইটা সমান হয়। তাহলে আমরা এখানে T2 আর T1 এর হিসাব করি, তো আমরা বলতে পারবো এখানে 475 যোগ 273 কত হিসাব করবা, আর 1025 যোগ 273 কত হিসাব করবে, বলো অনুপাতটা কত আসে? ক্যালকুলেটর নাও, 475 যোগ 273, 1025 যোগ 273। হ্যাঁ, কত আসছে? 34/15 আসছে এটা। ওকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের T2 আর T1 এর অনুপাত, তাই না? আমরা জানি যে এটা হচ্ছে Q2 / Q1 এর অনুপাত, Q2 আর Q1 সেম হবে। এখন তোমাকে প্রশ্ন করছে উদ্দীপকের ইঞ্জিনটি তাপগ্রাহকে কি পরিমাণ তাপ বর্জন করবে। তাহলে আমাদের T2 / T1 তো জানা আছে, Q2টা বের করতে হবে, তাই না? Q1টা আমাদের লাগবে নাকি? Q1 আমাদের লাগবে। ওকে, আচ্ছা, আমরা তাহলে একটা কাজ করি, আমরা এই কাজটা এখানে করে ফেলতে পারি। খেয়াল করবে একটু, যেহেতু যেহেতু আমাদের একটা কার্নো চক্রে দুইটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া করে তাপের আদান প্রদান হয় না, তাহলে কিন্তু ওই জায়গায় কোনো তাপ নাই, তাপ আছে শুধুমাত্র সমস্ত প্রক্রিয়া দুইটাতেই। যখন গ্রহণ করছিল উৎস থেকে, যখন বর্জন করছে রিজার্ভিয়রে অথবা যে তাপগ্রাহক থাকে সেটাতে। তবে এটা তো বলতে পারি যে আমাদের
মোট, এটা কি একটা চক্র না? চক্র হইলে মোট অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? শূন্য। মনে আছে কিনা? এই যেটা আমরা এখন ইউজ করবো, ডেল্টা কিউ সমান ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। ডেল্টা ইউ এখানে নাই কারণ এটা চাকরিক প্রক্রিয়া নামে কাজ করতেছি। এখন ডেল্টা ডাব্লিউ দেখো তোমাকে প্রত্যেকটা প্রক্রিয়ায় কাজ বলে দিছে, 1015, 1070, 480, 230 সবগুলো যোগ করে বলে কত আসে? বলো বলো, যোগ করো। 1015, 1070, 480, 230, 480, 230, ইয়েস 2795। তাহলে ডেল্টা কিউ সমান আছে 2795। এখন বলো তো সর্বশেষ করলে আমার এখানে তাপ কে কে আছে? Q1 আর Q2 না? মানে আমার তো রুদ্ধতাপের প্রক্রিয়া কোনো হিসাব নাই, তাহলে Q1 আর Q2 এই দুইটাই তো আছে আমার তাপ, কারণ রুদ্ধতাপের প্রক্রিয়া যেহেতু কোনো কিছু নাই তো হিসাব থেকে বাদ। Q1 প্লাস Q2 আসছে আমাদের 2795। আর ওইদিকে আমার Q1 আর Q2 এর একটা ইকুয়েশন আমার জানা আছে, Q2/Q1 সমান এটা। তো দুইটা ইকুয়েশন, দুইটা আননোন সলভ করে আমরা Q1 Q2 দুইটার মানে বের করতে পারবো। দেন সেটাতে বের করতে বলছে Q2 এর মান বের করো, তাপ বর্জন কি পরিমাণ করবে বের করতে বলছে না? আমাদের হয়ে গেল তো কাজ, আমরা Q1ও পেয়ে গেলাম, Q2ও পেয়ে গেলাম। প্রথম প্রশ্নে জিজ্ঞেস করছে Q2 এর মান বের করতে, আমরা সেটা বের করে ফেললাম। সবাই কি বুঝতে পারছো? আমি একবার বলবো আরেকবার। হ্যাঁ ওখানে 0, হ্যাঁ ওইটাও বলতে পারো, সমস্যা নেই। খেয়াল করে এখন ও যেটা বলছে সেটা হচ্ছে, ও বলছে এটা যে যখন সে 1 থেকে 2 আসে, মানে প্রথম সমষ্টি প্রক্রিয়ায় যে প্রসারণটা হয় তখনও তো আমরা বলতে পারি এখানে তো কোনো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নাই, কারণ আমরা আলাদাভাবে জানি সমষ্টি প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য। এখানেও কিন্তু সেম কথা বলা যায়, ডেল্টা কিউ সমান ডেল্টা ডাব্লিউ। এটা ভালো বলছো, এটা ভালো লজিক। আর এখানে তো হিসাব করতে হচ্ছে না আমার, এখানে আবার আলাদাভাবে আসো, এখানেও কিন্তু সমষ্টি সংকোচন, সো দ্যাট ইজ অলসো সমষ্টি প্রসারণ, সমষ্টি সংকোচন। তাহলে এখানে তো ডেল্টা কিউ সমান ডেল্টা ডাব্লিউ, ইয়েস এটা তাহলে এখানে করা যায়। হ্যাঁ এই তো কাজটাই তো তোমাকে প্রশ্ন দিয়ে দিচ্ছে, তাহলে তোমার তো কষ্ট করে দিকে যাওয়ার দরকার নাই, সলভ করার দরকার নেই। তোমাকে তো এখানে যেহেতু সমষ্টি প্রক্রিয়া, ব্যাপারটা বুঝো, যেহেতু এটা সমষ্টি প্রক্রিয়া সুতরাং আলাদাভাবে এখানেও অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য। সুতরাং এখানে ডেল্টা কিউ সমান ডেল্টা ডাব্লিউ, আর ডেল্টা ডাব্লিউ মান তো তোমাকে প্রশ্নে বলে দিছে, যাই বলে দেয়ার। তুমি তো এখান থেকে ডিরেক্ট Q1 পেয়েই যাচ্ছ, আর এখান থেকে তুমি ডিরেক্ট Q2 পেয়েই যাচ্ছ। ও এটা তার ভালো সলিউশন, এটা ভালো বলছো, গুড। বুঝতে পারছো? আনসার মিলবে, ওদের কথা চিন্তা করো না। উদ্দীপকে কার্নো ইঞ্জিনের উৎসের তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে দক্ষতার পরিবর্তন এবং তাপগ্রাহকের তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াস হ্রাস করলে দক্ষতার পরিবর্তন একই হবে কিনা? বুঝছো কাহিনীটা? আলাদাভাবে বলছে উচ্চের তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াস বাড়াও, সেই ক্ষেত্রে দক্ষতা মাপো। তুমি তো অলরেডি T2 T1 Q1 Q2 সব বের করে ফেলছো, তোমার তো অলরেডি এখানে T1 T2 দেয়াই আছে, তুমি তো এটা দিয়ে কাজ করতে পারবে, তাই না? তুমি তো এটা দিয়ে কাজ করবে, যদি কার্নো ইঞ্জিন, তাহলে তুমি প্রথমে এটার তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াস বাড়াবা, মানে 1025 প্লাস 48 প্লাস 273 করবা, আর নিচেরটা সেম থাকবে, আলাদাভাবে দেখবা কর্মদক্ষতা কত আসে। আর পরবর্তীতে আবার T2 এর ক্ষেত্রে, আচ্ছা আমি তো ভুল বলছি, প্রথমে তুমি উচ্চের তাপমাত্রা বাড়াবা না, প্রথমে তুমি T1 বাড়াবা। তো প্রথমে তুমি এইভাবে লিখবা যে এটা সমান 1 মাইনাস T2/T1। তো T2 জায়গায় থাকবে, T2 কত? T2 হচ্ছে 475, তাহলে এটা 475 থাকবে, 475 প্লাস 273, আর ওইদিকে উচ্চের তাপমাত্রা কত ছিল? 1025। তাহলে তুমি এখন 1025কে ওই কতটুকু বাড়াবা? 48 ডিগ্রি সেলসিয়াস বাড়াবা। তো এখন দেখবা কর্মদক্ষতা যা আসে এটা আলাদাভাবে দেখবা। পরবর্তীতে আলাদাভাবে আবার বলছে কি তাপগ্রাহকের তাপমাত্রা 48 ডিগ্রি হ্রাস করবা। প্রথমে তুমি করছো উচ্চের তাপমাত্রা 48 ডিগ্রি বৃদ্ধি, উচ্চের তাপমাত্রা আমরা বৃদ্ধি করছি না, আর পরবর্তীতে আলাদাভাবে যেটা করছো যে এইখানে তাপমাত্রা 48 ডিগ্রি হ্রাস করবা। দেখবা দুইটার ক্ষেত্রে সেম আসে না? সেম আসবে না, আনসার অবশ্যই আলাদা আসবে। সেটাই তোমাকে হিসাব করে বলতে বলছে। বোঝা গেছে কিনা? এটা হয়ে গেল আমাদের। তাইলে 8 নাম্বারটাতে আসো। কোনো কার্নো ইঞ্জিন যখন 310 কেলভিন তাপমাত্রায় তাপগ্রাহকে থাকে, ওকে 310 কেলভিন তাপমাত্রায় তাপগ্রাহকে থাকে, মানে এটা হচ্ছে কি T2, তখন এর কর্মদক্ষতা হয় 40%। বুঝলাম। ইঞ্জিনের তাপ উচ্চের তাপমাত্রা পরিবর্তন করে কর্মদক্ষতা বৃদ্ধি করা যায়, আচ্ছা এটাও বুঝলাম। ওকে, উচ্চের তাপমাত্রা যদি আমি বাড়াই কর্মদক্ষতা বাড়বে নাকি কমবে? সূত্রটা একটু খেয়াল করো, 1 মাইনাস T2/T1। এটা কিন্তু উচ্চ, এটা আমি যত বড় করবো আনসার এখানে তত ছোট আসবে, আর তত 1 থেকে বিয়োগ করলে বড় আনসার আসবে, তার মানে কর্মদক্ষতা বাড়বে। ঠিক আছে, উদ্দীপকের ইঞ্জিনের উচ্চের তাপমাত্রা নির্ণয় করো। এটা আমরা বের করতে পারবো কিনা? খুবই সহজ, এটা পরে দেওয়ার দরকার নাই। T2 জানি, কর্মদক্ষতা জানি, T1 বের করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, কর্মদক্ষতা 80% করতে হলে উচ্চের তাপমাত্রা দ্বিগুণ করতে হবে কিনা? তুমি জাস্ট কর্মদক্ষতা 80% বলে দিয়ে 0.8 কর্মদক্ষতা সমান 1 মাইনাস T2/T1। T2 কি তুমি একটু বের করে ফেলছো না? T2 বের করে ফেলছো, ডিভাইডেড বাই T2 এর মান তুমি বসাবা, দেন T1 এর মান তুমি দেখবা কি আসে, সেই মানটাকে আগের মানের দ্বিগুণ কিনা সেটা তুমি জাস্ট চেক করে দেখবা। ক্লিয়ার তো ব্যাপারটা? সিম্পল। ওকে, আর ওই দ্বিগুণের ব্যাপারটা কেলভিন স্কেল না, তুমি সেলসিয়াস স্কেলে দেখতে পারো।
মানে আমরা এটা বুঝতে হবে আমাদের একটু কষ্ট করে যে সব স্কেলে কিন্তু সেম দ্বিগুণ হবে না। আমি যদি বলি 40 ডিগ্রি সেলসিয়াস থেকে আমি 80 ডিগ্রি সেলসিয়াস করলাম, এই স্কেলে দ্বিগুণ হয়েছে, বাট এটার কেলভিন স্কেল কিন্তু একটা থেকে একটা দ্বিগুণ হয় নাই। তো এইটা তোমার বুঝতে হবে যে কার কথা বলছে। এখানে কিন্তু কেলভিন স্কেলে আনসারটা বলে দিচ্ছে যে এখানে 3 গুণ হচ্ছে কেলভিন স্কেল আনসারটা। তোমার আনসারটা কিন্তু কেলভিন স্কেলের মাধ্যমেই আসবে, দেখো খেয়াল করে, বুঝছো কিনা? এই যে তুমি সলভ করছো জাস্ট ওই যে পরিবর্তন করার পরে T1 প্রাইম কি আসছে 3T1, তার মানে আমাদের উৎসের তাপমাত্রা এখন আগেরটার 3 গুণ, তাহলে দ্বিগুণ না 3 গুণ করতে হবে যদি আমি চাই কর্মদক্ষতা 80% করতে। এটা সহজ ম্যাথ, এটা করাচ্ছি না। পদার্থবিজ্ঞানের একজন গবেষক সকল দুষ্ত্রুটিমুক্ত তাপ ইঞ্জিন তৈরি করলেন। এখন সকল দুষ্ত্রুটিমুক্ত ইঞ্জিন তৈরি করলেন যা কার্নো ইঞ্জিনের সাথে তুলনীয়। ইঞ্জিনটি 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ উৎস থেকে 600 জুল তাপ গ্রহণ করে, মানে এটা হচ্ছে আমার কি Q1 আর এটা হচ্ছে আমার কি T1। ওকে, এবং তাপ গ্রাহকে 400 জুল তাপ বর্জন করে, মানে এটা হচ্ছে Q2। ওকে, তিনি বললেন উৎসের তাপমাত্রা পরিবর্তন না করলেও যন্ত্রের দক্ষতা 70% করা সম্ভব। ওকে, প্রথম প্রশ্ন, তাপ গ্রাহকের তাপমাত্রা নির্ণয় করো। তুমি কি দিয়ে তাপ গ্রাহকের তাপমাত্রা নির্ণয় করবা? গবেষকের উক্তিটির যথার্থতা নির্ণয় করো। সে কি 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 উক্তি করছে? উৎসের তাপমাত্রা পরিবর্তন না করেও যন্ত্রের দক্ষতা 70% করা সম্ভব। তাপগ্রাহকের তাপমাত্রা কমাবো না, বাড়াবো। আরে উপরেটা বড় করতে হয় না ভগ্নাংশের মান ছোট হওয়ার জন্য। ও না সরি, কমাতে হবে, ইয়েস কমাতে হবে। ওকে, তাপগ্রাহকের তাপমাত্রা কিভাবে বের করবে? যেহেতু বলছে এটা দুষ্ত্রুটিমুক্ত তাপ ইঞ্জিন কার্নো ইঞ্জিনের মতো, তাহলে আমরা জাস্ট বলবো যে যেহেতু T2/T1 সমান, এক্ষেত্রে T2/T1 সমান Q2/Q1 হবে, সুতরাং সলভ করার পরে তোমাকে তো কিছু ইনফরমেশন দিছে, এটি উৎস থেকে 600 জুল তাপ গ্রহণ করে এবং তাপ গ্রহণকে 400 জুল বর্জন করে বলে দিচ্ছে, তাহলে ওখান থেকে তুমি সলভ করে এখানে T1 এ বলেছে, তুমি জাস্ট T2 বের করবা। তাহলে এটা খুব সহজ ম্যাথ। পরের প্রশ্ন, গবেষকের উক্তিটি যথার্থ কিনা যাচাই করো। তুমি অবশ্যই যথার্থতা পাবা। তুমি দেখবা T2 এর একটা মান আছে, যে মান নিয়ে গেলে ওই কথা সব মানে তুমি জাস্ট বলবা 70%, 0.7 বলবা 1 মাইনাস T2/T1। নতুন তাপমাত্রা তোমাকে কি তাপ গ্রাহকের তাপমাত্রা বদলাইতে বলছে না? T2 প্রাইম ডিভাইড বাই T1, T1 থেকে বের করছে, সেটা রেখে দাও। এখন দেখো সলভ করে T2 এর মানটা কত আসে। T2 প্রাইমের মান যদি কোনো অবাস্তব সংখ্যা আসে তাহলে বলবে সম্ভব না। যদি দেখো বাস্তব কোনো মান আসতেছে তাহলে বুঝে নাও T2 প্রাইমের একটা মান যেটা আছে সেই মানে নিয়ে গেলেই এই ইঞ্জিনের দক্ষতা 70% হয়ে যাবে উইদাউট চেঞ্জিং টেম্পারেচার অফ দ্য সোর্স। এখানে এটাই বলছে, উৎসের তাপমাত্রা পরিবর্তন না করেও যন্ত্রের দক্ষতা 70% করা সম্ভব, মানে হচ্ছে সে তাপ গ্রাহকে হাত দিবে তাপমাত্রার জন্য। ওকে, এরপরের প্রশ্ন, এটা সিমিলার প্রশ্ন তাই আমি করাচ্ছি না। দেখো দূর থেকে আশা করি বুঝতে পারছো যে চেহারাটা যে কোন কোন টাইপের প্রশ্ন। এটাই যে দাও, এই যে সেম সেম চেহারার প্রশ্ন এটা। ওকে, আমি আর করতেছি না, এটা ডান। একটি প্রত্যাবর্তী তাপ ইঞ্জিনের তাপ উৎস এবং তাপগ্রাহকের তাপমাত্রা যথাক্রমে এটা এবং এটা। সমস্ত প্রসারণে গৃহীত তাপের পরিমাণ 750 জুল, মানে এই ক্ষেত্রে তাপের পরিমাণ 750 বলে দিছি তোমারে। উদ্দীপকের তাপ ইঞ্জিনের তৃতীয় ধাপে এন্ট্রপির পরিবর্তন, মানে এইখানে এন্ট্রপির পরিবর্তন বের করতে বলছে। তাপ ইঞ্জিন বলছে না, প্রত্যাবর্তী বলছে, শব্দটা খেয়াল করছো? প্রত্যাবর্তী মানে Q2/Q1 সমান T2/T1 আমরা লিখতে পারি। সেটা লিখে ফেলতে যদি পারি তাহলে বলছে তৃতীয় ধাপে এন্ট্রপির পরিবর্তন, মানে এখানে। তো এখানে আমার জাস্ট Q2টা বের করতে হবে। তো আমাকে তো এখানে T2/T1 দেয়া আছে, তাহলে Q2/Q1 আমি বের করতে পারবো। অলরেডি কিন্তু আমাকে Q1 দেয়া আছে, তাই আমি অবশ্যই Q2 বের করে ফেলতে পারবো। আর Q2 বের হওয়া মাত্রই কিন্তু আমার কাজ শেষ। আমি T2 জানি, Q2 জানি, তাহলে Q2/T2 হচ্ছে এই ধাপে এন্ট্রপির পরিবর্তন। তো ডান, এটা একবারই সমাধান হয়ে গেল। ক শেষ। খতে বলছে কি, উদ্দীপকের তাপ ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ বৃদ্ধি করতে কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? দ্বিগুণ বৃদ্ধি করা মানে কি 3 গুণ করা নাকি দ্বিগুণ করে ফেলছে এখানে? দেখি তো কি বলছে, উদ্দীপকের তাপ ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ বৃদ্ধি করতে কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? উদ্দীপকের কর্মদক্ষতা কত? আচ্ছা এখানে এটা বলছে, ইনিশিয়ালি আমার যে মেইন যেটা সেটার কর্মদক্ষতা কত? T1 আছে T/T1 করে যা আসছে 50.06। আমি যদি দ্বিগুণ করি কত হবে? 100.006, মানে 100.12 হবে মেবি। এটা কি আসলে সম্ভব কোনো তাপ ইঞ্জিনের পক্ষে? 100% যাওয়া সম্ভব না। তো এটা লজিক্যাল আনসার দিছে যে তাপ উৎসের তাপমাত্রা হ্রাস করে এবং তাপ উৎসের ও তাপগ্রাহকের তাপমাত্রা বৃদ্ধি করে তাপ ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি করা সম্ভব, কিন্তু দক্ষতা দ্বিগুণ বৃদ্ধি করলে উদ্দীপকের ইঞ্জিনের দক্ষতা হবে 100.12%, যা কোনোভাবেই সম্ভব না। কেননা কোনো কারণে ইঞ্জিনই 100% দক্ষতা এটা সম্ভব না। বুঝতেছো? 1 - T2/T1 তোমাকে কখনোই 2 তো দিবে না। এটা ম্যাক্সিমাম তোমাকে 1 দিতে পারে থিওরিটিক্যালি, বাট থিওরিটিক্যালি 2 তো সম্ভব না। 1 মাইনাস সামথিং কিভাবে তোমাকে 2 দিবে? 2 বললে না 200%, মানে দ্বিগুণ হওয়া মানে কি, মানে 100 থেকে বেশি হওয়া। 100 থেকে বেশি কখনোই সম্ভব না। ম্যাক্সিমাম তুমি 100% করতে পারো, তাও সেটা ম্যাথমেটিক্যালি, বাট এটা রিয়েল লাইফে হবে না, এটা কখনোই সম্ভব না। বোঝা গেছে কিনা? গেল এটা।
এটা পারবা। এটা হচ্ছে এই যে ফেটে যাওয়া বলছিলাম না, ফাটাফাটির ব্যাপার আসলে এটা হবে রুদ্ধতাপীয় ইন জেনারেল। এখানে কি বলছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাস চেম্বারে এক বায়ুমণ্ডলীয় চাপে 100 কেজি পার মিটার কিউব ঘনত্বের কার্বন ডাই অক্সাইড গ্যাস রাখা আছে। চেম্বারটিতে গ্যাসের চাপ 2 বায়ুমণ্ডলীয় চাপ করা হলে চেম্বারটি হঠাৎ ফেটে যায়। গামা বলে দিছে, মানে বুঝে নাও এটা রুদ্ধতাপীর জন্য তোমাকে কিছু জিনিসপত্র দিয়ে রাখছে। প্রথম প্রশ্ন, ফেটে যাওয়ার মুহূর্তে চেম্বারটির চূড়ান্ত তাপমাত্রা কত ছিল? তো এই যে এখানে জাস্ট করছে এটাই T2 বের করবা কি। এরপরে চেম্বারের চূড়ান্ত তাপমাত্রায় গ্যাসের ঘনত্বের কেমন পরিবর্তন হবে, ঘনত্বের পরিবর্তন কিভাবে করছে। এই যে তুমি তো তাপমাত্রা চাপ এগুলো বের করা হয়ে গেছে, তাপমাত্রা তো বের করা শেষ, এখন জাস্ট ρ1 T1 বাই P1 সমান ρ2 T2 বাই P2 এই নরমাল সূত্র দিয়ে কাজটা করে ফেলছে। এই হচ্ছে পরবর্তী তাপ ঘনত্ব বের করছে, পরের ঘনত্ব থেকে আগের ঘনত্ব বাদ দিয়েছে, এটা হচ্ছে পরিবর্তন। এই পরিমাণ ঘনত্ব বৃদ্ধি পাবে। আমি কি বুঝছি, আমি নিজে কি বললাম বাদ দাও, এটা বুঝে যাবে, এটা কোনো ব্যাপার না, এটা সহজ ম্যাথ। এত কঠিন করে আসছে, এগুলো পারবা। এ ও বি দুটি ইঞ্জিন, এ ইঞ্জিনটি -60 ডিগ্রি, এই ছিল কথা, এখানে মাইনাস এত বড় দিচ্ছে আমি ভাবছি এটা হাইফেন ছিল। তো এটা হচ্ছে -60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিম্ন আধার থেকে 2400 জুল তাপ গ্রহণ করে এবং উচ্চ তাপাধারে 3600 জুল তাপ বর্জন করে। অপরদিকে বি আরেকটা ইঞ্জিন প্রথম ধাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করে এবং দ্বিতীয় ধাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করে। বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ এটা দেওয়া আছে এবং পানির আপেক্ষিক তাপ বলা আছে। মানে বুঝতেছো, বি ইঞ্জিনের কথাটা আসলে আমরা ওই যে ক্যালোরিমিতির পোর্শনে পড়ছি, যখন এন্ট্রপির পরিবর্তনে আমরা কাজ করছিলাম ওইটা। আর প্রথম ইঞ্জিনের যে কথাটা সেটা আসলে রেফ্রিজারেটরের কথা খেয়াল করো। রেফ্রিজারেটরটা কিন্তু এই কাজটা করে থাকে, নিম্ন তাপমাত্রা থেকে আর তাপ গ্রহণ করতে থাকে আর উচ্চ তাপমাত্রায় আর তাপ বর্জন করতে থাকে। সে ঠান্ডা থেকে গ্রহণ করতে থাকে আর গরমে গিয়ে তাপ চালাতে থাকে, যেটাকে আমরা এন্টি হিট ইঞ্জিন বলে থাকি। এটা হচ্ছে রেফ্রিজারেটর হিসাব। এখন তোমাকে জিজ্ঞেস করছে প্রথম প্রশ্নে, খেয়াল করো, এ ইঞ্জিনের উচ্চ তাপাধারের তাপমাত্রা কত হবে? ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন। এখন রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে কর্মদক্ষতা না, সেটার নাম হচ্ছে কি কর্ম সম্পাদন সহগ। এই যে কার্যকৃত সহগ বা কর্ম সম্পাদন সহগ যেটাই বলো। তো কে সমান সূত্রটা কি ছিল? Q2 বাই Q1 মাইনাস Q2। Q2 হচ্ছে কোনটা? ওই যে নিম্ন তাপাধার থেকে যে তাপ গ্রহণ করে। আমরা বলছিলাম না যে ফ্রিজারের ক্ষেত্রে আমাদের কনসার্নটা কোন জায়গায়, ফলমূল থেকে যে পরিমাণ তাপ, যত বেশি তাপ সে গ্রহণ করবে তত আমার জন্য ভালো। তাহলে ফলমূল থেকে যে তাপ গ্রহণ করে সেটাকে ঠান্ডা রুম না, তো ঠান্ডা রুম থেকে যেটা গ্রহণ করতেছে ওইটাই হচ্ছে নিম্ন তাপাধার থেকে 2400 জুল তাপ গ্রহণ করতেছে। এটাই হচ্ছে আমার উপরে বসবে Q2 ডিভাইড বাই Q1 মাইনাস Q2। তো এখানে তোমার কে সমান Q2 কত? Q2 হচ্ছে 2400 আর নিচে Q1 কত? এই যে বর্জন করছে কত উচ্চ তাপাধারে 3600 মাইনাস 2400, হিসাব নিকাশ করে আনসারটা বের করো। ঠিক আছে, আচ্ছা কার থেকে কে বিয়োগ হবে এই ব্যাপারটা যখন মাথায় আসবে তখন মাথায় রাখবা জাস্ট উপরে বসবে কোনটা, যেটা হচ্ছে ঠান্ডা রুম থেকে গ্রহণ করে, আর নিচে বসবে কোনটা সেটা তো বিয়োগফল। মাথায় রাখবে আনসারটা কখনো নেগেটিভ আসতে পারবে না। সুতরাং অবশ্যই উচ্চ তাপমাত্রায় বর্জিত তাপ মাইনাস নিম্ন তাপমাত্রা থেকে গৃহীত তাপ বসবে। ওকে, এখান থেকে আসছে কত? আনসারটা 2। এখন রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমরা এটাও জানি যে এক্স্যাক্টলি সেম সূত্র তাপমাত্রার ক্ষেত্রেও খাটবে। এই যে এগুলার করেসপন্ডিং তাপমাত্রাগুলো এখানে বসে যাবে। সো কে সমান T2 বাই T1 মাইনাস T2 জাস্ট বসায় দাও। তুমি তো একটা তাপমাত্রা জানো, নিম্ন তাপমাত্রাটা তো জানো, T2টা জানো তুমি কত? -60 + 273 কত হয়? 213। আর নিচে বুঝতেছো এখন T1টা জানো না, খালি উচ্চ তাপমাত্রার তাপমাত্রা সেটাই তো তুমি এখান থেকে বের করে ফেলছো। সো এটা আনসার আসছে 213। এই যে T1 এর মান হচ্ছে 319.5 কেলভিন, তো 273 বাদ দিয়ে তুমি ডিগ্রি সেলসিয়াস আনসারটা পেয়ে গেলা। বোঝা গেছে কিনা? তো এটাতে আটকে যাওয়াটা স্বাভাবিক, গত ক্লাসে আমিও আটকে গেছিলাম, কারণ নর্মালি প্র্যাকটিসটা কিন্তু বেশি হয় তাপ ইঞ্জিন দিয়ে, এটা কিন্তু মনে থাকে না। সো এটা একটু ফাঁকফুক করে চলে আসে। দেখো এটা কিন্তু খুব রিসেন্ট ম্যাথ, ময়মনসিংহ বোর্ড 2021 আসছে। তাহলে রেফ্রিজারেটর বা এন্টি হিট ইঞ্জিনের ম্যাথগুলো একটু আলাদা করে দেখে যাবা, কারণ এগুলো কম আসে, প্র্যাকটিসের অভাবে ওগুলো আমরা আসলে খেয়ে ফেলি। পরের প্রশ্নটা একটু দেখো, খেয়াল করে কি বলছে। উদ্দীপকের বি ইঞ্জিনের প্রথম এবং দ্বিতীয় ধাপে এন্ট্রপির পরিবর্তন সমান হবে কিনা। তো এন্ট্রপির ম্যাথ তো আমরা আশা করি করতে পারবো। তো প্রথম ধাপ বলতে কি বোঝাচ্ছে, এই যে দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করা হলো। কোন ম্যাথ এটা বলো তো? তাপমাত্রা সেম, জাস্ট অবস্থা বদলাবে। এটা কি M × L না? এটা কিন্তু সমষ্ট প্রক্রিয়ার ওই কনসেপ্ট না, MS ln T2 বাই T1 কিন্তু না। এটা কোনটা? ওই যে সমষ্ট প্রক্রিয়া তো আরেকটা ছিল, ওটা তো কোনটা ছিল? NR ln V2 বাই V1, ওটা তো আরেকটা। বাট এটা তো হচ্ছে পানির ক্ষেত্রে, বরফ থেকে পানি হবে এইসব সিচুয়েশন। সেই ক্ষেত্রে এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানিতে রূপান্তর হলো। সেই ক্ষেত্রে আমাদের ডেল্টা কিউ সমান কি ছিল মনে আছে কিনা? ভর ইন্টু গলনের আপেক্ষিক সুপ্ততাপ। আর এন্ট্রপির পরিবর্তনের সূত্র আমরা কি জানি? ওই যে তাপের যে পরিমাণ গ্রহণ করছে ডিভাইড বাই তাপমাত্রা। তো ডেল্টা কিউ মানে হচ্ছে ml, ml মান কিন্তু তোমাকে বলছে দেখো বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ 3,36,000
যেটা আমরা ক্লাসে বলে দিয়েছিলাম কি আসবে অ্যান্সার। তাহলে আমি এখানে বললাম ডেল্টা কিউ এর জায়গায় বললাম আমি m ইন্টু এল 3,36,000 ইন্টু এল, সরি আমি তো আগে ভর লিখবো না, ভর হচ্ছে 5 কেজি, এই যে 5 কেজি ইন্টু 3,36,000 ডিভাইড বাই তাপমাত্রা কত 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273। এখানে আমি এন্ট্রপির পরিবর্তন পাবো। সেকেন্ডলি যেটা করছে দ্বিতীয় ধাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করা হলো। সেক্ষেত্রে কোন সূত্র? ms ln T2/T1, এই যে তাপমাত্রা বদলায় গেছে সেই সূত্রটা এখন আসবে। তাহলে এই ক্ষেত্রে এটাকে যদি ডেল্টা S1 বলি, এটাকে বলবো ডেল্টা S2, দ্যাট ইজ ms, আমাদের কিন্তু সূত্রটা মুখস্থ আছে, ms ln T2/T1। 100 ডিগ্রির ক্ষেত্রে আনসারটা হবে 373 আর 0 ডিগ্রির ক্ষেত্রে হবে 273। m এর জায়গায় তুমি বসাবো পানির ভর 5 কেজি আর s এর জায়গায় বসাবো পানির আপেক্ষিক তাপ 4200। তো এখানে আনসারটা বের হয়ে যাবে, হিসাব করে তুমি বের করবা কোন ক্ষেত্রে আমার এন্ট্রপির পরিবর্তন বেশি হয়েছে। বোঝা গেছে কিনা? তাহলে 14 নম্বরটা আশা করি হয়ে গেছে। সবাই কি বুঝতে পারছো একটা? আমি কনসার্ন আসলে এইটা নিয়ে, আমার ওই এন্ট্রপিটা নিয়ে কনসার্ন নেই, কারণ আমি নিজে ভুলে যাই, মানে এটা ধরে নিয়ে আমি স্টুডেন্টরাও ভুলে যাই, এটা হচ্ছে কথা। আমি যেগুলাতে নিজে স্ট্রাগল করি আমি নর্মালি সেগুলাতেই একটু বেশি এমফাসাইজ করি আর কি। ওকে, গেল এটা 14 নম্বর তোলা হয়ে গেছে, তোলা হয়েছে। ওকে, পরেরটাতে আসো। এই যে এখানে এইসব এই যে হুদাই কাজ, এখানে ইন্টিগ্রেশন তারিখ করতে কে বলছে? সূত্র কি মুখস্থ না আমাদের? কাজ বাড়ায়, হুদাই কাজ বাড়ায়। এরপরের প্রশ্নটা খেয়াল করবে, এখানে বলছে একটি মোটর গাড়ি তৈরির কোম্পানি তাদের গাড়ির জন্য 40% দক্ষতা সম্পন্ন একটি ইঞ্জিন তৈরি করলো। ইঞ্জিনটি 600 কেলভিন তাপমাত্রার উৎস থেকে তাপ গ্রহণ করে। প্রথম প্রশ্ন, উদ্দীপকের ইঞ্জিনটির তাপগ্রাহকের তাপমাত্রা কত? তাপগ্রাহক কোনটা? যেখানে সে তাপটা ছাড়ে। তো যেহেতু এখানে একটা কথা একটু বোঝার চেষ্টা করবো, এই যে এখানে একটু খেয়াল করবো, এখানে একটু বোঝার ব্যাপার আছে। আমরা যে কথা বলছিলাম যে তাপ ইঞ্জিনকে আমরা আদর্শ তাপ ইঞ্জিন ধরবো না যদি প্রশ্নে বলে না দেয়, বলছিলাম কিনা যে আমরা কর্মদক্ষতার জায়গায় 1 - T2/T1 ইউজ করবো না যদি না আমরা শিওর থাকি এটা আদর্শ তাপ ইঞ্জিন। বাট এখানে খেয়াল করবে, এখানে কিন্তু তোমার কাছে কোনো উপায়ই নাই এটাকে আদর্শ তাপ ইঞ্জিন ধরা ছাড়া। দেখো তো তোমাকে কিন্তু এনাফ ইনফরমেশন দিছে কিনা। তোমাকে শুধুমাত্র বলছে 40% কর্মদক্ষতা আর উৎসের তাপমাত্রা হচ্ছে 600 কেলভিন। এখন তোমাকে বলছে তাপগ্রাহকের তাপমাত্রা কত, অন্যটা বের করতে বলছে। এখন তোমার কি এখান থেকে তাপের কাছে যাওয়ার কোনো সুযোগ আছে? তাপের কাছাকাছি যাওয়ার কোনো সুযোগ আছে এখানে? নাই। তুমি এটা ডিরেক্ট এখান থেকেই ওই উৎস থেকে যে তাপ গ্রহণ করে T1 সেটা বের করতে হবে। এই যে সরি, তাপগ্রাহকের তাপমাত্রা যেটা T2 সেটা বের করতে হবে। তাহলে এখানে আমাদের কোনো উপায় নেই যেহেতু, সুতরাং আমরা এখানে কি করব, আদর্শ তাপের ধরে নিয়ে বলবো এখানে ইটা সমান 1 - T2/T1। ইটা মানে হচ্ছে এখানে আমরা কত পাচ্ছি 0.4, 40% ক্ষেত্রে দশমিকে নিলে 0.4 হবে। আর এখানে 1 - T2 তো আমরা T2 তো আমরা জানি না, T2 বের করতে বলছে, বাট T1 এর মান কত 600, না নিচে 600 লিখে দেবো, উপরে T2 আছে, এখান থেকে যা সলভ করে T2 এর মানটা বের করবা, যাই আসে তাই আনসার। বোঝা গেছে কিনা? সো এখানে সিচুয়েশন অবস্থা বুঝে আমরা ব্যবস্থা নিলাম যে এখানে আমরা ধরে নিচ্ছি এটা আদর্শ তাপ ইঞ্জিন, যেটা ছাড়া আমাদের উপায় নেই। ক্লিয়ার তো? এখানে আমাদের আর কোনো রাস্তা নেই আসলে কিছু করার। দ্বিতীয়ত পরের প্রশ্নটা হচ্ছে কোম্পানিটি তাদের ইঞ্জিনের দক্ষতা, এইখানে হচ্ছে আমার কিছু কোয়েশ্চেন আছে। কোম্পানিটি তাদের ইঞ্জিনের দক্ষতা 10% বাড়ানোর ক্ষেত্রে উৎসের তাপমাত্রা বৃদ্ধি অথবা গ্রাহকের তাপমাত্রা হ্রাস কোনটি সুবিধাজনক গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো এটা আমাদের কনসার্ন আসলে এটা না। আমি বললাম দক্ষতা 10% বাড়িয়ে যাই হয়েছে, সেই দক্ষতার ক্ষেত্রে আমি যদি দেখি উৎসের তাপমাত্রা বৃদ্ধি করবো, সেই ক্ষেত্রে আমরা তাপাধারের তাপমাত্রা সেম রাখবো। আবার অন্য ক্ষেত্রে তাপাধারের তাপমাত্রা সেম রেখে উৎসের তাপমাত্রা বৃদ্ধি যে চেঞ্জ আমরা দেখবো যে নতুন করে T1 কত আসে। একটা ক্ষেত্রে আমরা করবো কি, যে নতুন যে কর্মদক্ষতা আসে সেটা সমান 1 - এক্ষেত্রে আমরা আগের T2টাই রাখবো। যেমন ধর আগের T2 কত আসছে আমাদের 360, তো 360 ডিভাইড বাই নতুন T1টা আমরা বের করবো। T1 যাই আসি বলবো আগের T1 এত ছিল, এখন T1 এত, সো T1 এইটুকু বাড়ানো লাগবে হয়তো, কারণ T1 বাড়াইলে কর্মদক্ষতা বাড়ে, তাই না? আবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা আবার দেখবো যে 1 - তখন আমরা T2 বদলাবো বা T1টা আগেরটাই রেখে দেবো, সেটা কত 600 কেলভিন। তো এই ক্ষেত্রে আমরা দেখবো যে T2 এর মান তো কমাতে হয়, তো দেখবো T2টা কতটুকু কমাতে হয়। এখন আমি যদি দেখি যে উৎসের তাপমাত্রা বাড়ানো রাখতেছে 200 কেলভিন আর অন্যদিকে আমাদের তাপাধারের তাপমাত্রা কমানো লাগতেছে 50 কেলভিন, আমার জন্য ইজিয়ার কিন্তু 50 কেলভিন কমানো, কারণ তাপের পরিমাণ বাড়ানো আর কমানোর মধ্যে যেটা পরিমাণে বেশি, মানে জাস্ট অ্যাবসলিউট ভ্যালুটা বেশি, সেটাই আমার জন্য, ভ্যালুটা যেখানে কম সেটা আমার জন্য সুবিধাজনক। আমাকে যদি বলা হয় 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমানো লাগবে তাপাধারের, যেখানে উৎসের তাপমাত্রা বাড়ানো লাগবে 20 ডিগ্রি সেলসিয়াস, আমি অবশ্যই তাপাধারের তাপমাত্রা কমানোটাকে প্রেফার করব। কনসার্ন আমার সেইখানে না, কনসার্ন এখানে না যে এটা তোমরা পারবা না, এটা তোমরা সবাই পারবে, এটাতে কোনো সমস্যা কারোই নাই। সমস্যা হচ্ছে আমার এই জায়গাতে, যখন তোমাকে এখানে বলছে কোম্পানিটি তাদের ইঞ্জিনের দক্ষতা 10% বাড়ানোর ক্ষেত্রে কি হবে। এখন দক্ষতা 10% বাড়ানো মানে কিসের 10% বাড়াবে? আগেরটার 10%?
নাকি নতুন করে আরও 10%? 40% আগে থেকে ছিল। ব্যাপারটা বুঝে ভালো করে, একটা বইয়ের দাম 10% বাড়া, এই কথার মানে কি? আগের দামের 10% তার আগের দামের সাথে যোগ হবে, ঠিক আছে কিনা? এখন জাস্ট আমি তোমাকে বললাম, মনে করো একটা বইয়ের দাম, জাস্ট কথার কথা বললাম, একটা বইয়ের দাম হচ্ছে মনে করো 150 টাকা, ঠিক আছে? একটা বইয়ের দাম হচ্ছে 150 টাকা। এখন তার দাম আমি এখন করে ফেললাম মনে করো 40%। 150 টাকার বই ছিল, তার দাম আমি করে ফেললাম 40%। তো 40% করে ফেলে দামটা কত হবে একটু বলো তো? 150 ইন্টু 40/100, ছোটো করো এটাকে, 4×15 = 60 টাকা। তাহলে বইয়ের দাম 60 টাকা। এটা কিসের দাম? আমাদের মেইন বইয়ের দামের 40%। তার মানে আমাদের যদি এখন বলি যে 150 টাকার বই এখন কত টাকায় পাওয়া যাচ্ছে, সেটা পাওয়া যাচ্ছে 40% দামে 60 টাকা। এখন তোমাকে প্রশ্ন করা হলো বইয়ের দাম 10% বাড়ানো হলো, কোশ্চেন থাকবে এই টাকা থেকে নাকি এই টাকা থেকে? প্রশ্ন বুঝতে পারছো? এটা তো আমি জানি না কি বলছি, বুঝতে পারছো কিনা? এখন বলা হলো যে এই যে সিচুয়েশনটা মনে করে বলা হলো যে 150 টাকার বই ছিল, বইয়ের দাম ছিল 150 টাকা, সেটার দাম এটা মনে করো অফার চলতেছে আমাদের এই মাসের অফার, মনে করে ফেব্রুয়ারির ওই যে ভাষার মাস, ওই হিসেবে আমরা অফার দিলাম একটা বইয়ের দামের মধ্যে। তো এটা হচ্ছে শুধুমাত্র ফেব্রুয়ারি পর্যন্ত প্রযোজ্য। মার্চে গিয়ে তার দামটা 10% বাড়ানো হবে। এখন এই 10% বাড়ানো ইউজার অবশ্যই ওইভাবেই বুঝে নিবে যে 150 টাকার বইয়ের দাম তো আর কেউ 10% বাড়িয়ে বলবে না, সেই হিসেবে কথা হচ্ছে 60 টাকা থেকে 10% বাড়ানো হচ্ছে। এখন সেই 10% কি 60 টাকা 10% বাড়বে নাকি 150 টাকা 10% বাড়বে? কেন? লজিক তো হচ্ছে 60 টাকা 10% বাড়া না, কারণ 150 টাকা 10% বেড়ে আবার এখানে যোগ হবে কেন? কনফিউশনটা আসলে এখানেও সেম কথা। এই যে দেখো এখানে কি বলছে, কোম্পানিটি তাদের ইঞ্জিনের দক্ষতা 10% বাড়ানোর ক্ষেত্রে তারা এখানে ডিরেক্ট ধরে নিছে দক্ষতা 10% বৃদ্ধি করলে ইঞ্জিনের দক্ষতা হবে 50%। এটা কিন্তু কোনো কথা না। আমি যদি ইভেন ইফ এখানে বলি যে আমরা এই 60 টাকার জিনিসের দাম 10%, ব্যাপারটা বুঝো ভালো করে, 60 টাকার জিনিসের দাম যদি 10% বাড়াই, দেখো তো কি হয়, 60 + 60 ইন্টু 10% না? তাহলে এটা তো 0.6, কি করলাম, হ্যাঁ এটাই তো নাকি? হ্যাঁ, 6 টাকা বাড়বে, তাহলে দাম হবে 66 টাকা। এখন 66 টাকা কি 150 টাকার অর্ধেক? তুমি কি বলতে পারো 50% হয়ে গেছে দাম এখন? ব্যাপারটা বুঝতে পারছো? আমি যদি বলি 10% দাম বাড়ানো হলো 60 টাকা থেকে, সেক্ষেত্রে কিন্তু 60 টাকার 10% বাড়ছে, মানে 60 + 60 ইন্টু 10%, দ্যাট ইজ 66 টাকা। সেই 66 টাকা কি 150 টাকার 50% হয়ে গেছে এখন? 50% হিসাব করে দেখতে পারবা যে 66 টাকা 150-এ কত পার্সেন্ট? 50% ডেফিনেটলি না, 50% মানে হচ্ছে 75 টাকা, তাই না? তো এই যে গ্যাঞ্জামটা কিন্তু ওরা বুঝতে পারে নাই। ওই যেখানে কি বলছে, কোম্পানিটি তাদের ইঞ্জিনের দক্ষতা 10% বাড়ানোর ক্ষেত্রে, এখন হয় প্রশ্নে ঠিকমতো বোঝায় নাই, এরা বুঝে নাই, অথবা 10% বাড়ানোর ক্ষেত্রে আমরা কী বলবো বলো তো? আগের দক্ষতা 10% বাড়বে, সেটা যদি হয় তাহলে হবে আগেরটার ইটা যা সেটার সাথে জাস্ট 0.1 ইটা যোগ হবে, মানে বুঝে নাও আগেরটার ইটা প্লাস ইটা ইন্টু 10%, সেটা যদি হয় তাহলে আমাদের কোনো সমস্যা নেই। আর যদি বলে 40% থেকে 50% হয়ে যাবে, তাহলে এটা এত কাহিনী করে না বলে এভাবে বলে দিলেই হয়তো যে 50% করে ফেলবো। যেহেতু বলছে কোম্পানি তাদের ইঞ্জিনের দক্ষতা 10% বাড়াবে, কার 10% বাড়াবে? যেটা অলরেডি আছে তার 10% বাড়াবে। না, এইভাবে তো হয় না, মার্কেট তো এইভাবে কাজ করে না। আমি যদি একটা জিনিসের দাম, এখন তুমি যেটা দেখতেছো সামনে, যে আমি যদি বলি তোমার এই যে জিনিসের দাম হচ্ছে 60 টাকা, ব্যাপারটা বুঝো ভালো করে, জিনিসের দাম হচ্ছে 60 টাকা, তো এখন 60 টাকা যদি হয়, এটাই তো কথা যে এখানে তো আমরা কনফিউজ না কোনটার 10% দিব। 60 টাকা জিনিসের দাম, এখন যদি বলি পরের মাস থেকে দাম 10% বেড়ে যাবে, কার 10% বাড়বে? আচ্ছা, যদি আমি বলি 150-এর 10% বাড়বে, সেক্ষেত্রে তো ওইটা ঠিক আছে, ইয়েস। 150 যদি বলি 10% বাড়বে, 150-এর 10% যদি বাড়বে বলি, তাহলে 150 10% কত? 15 টাকা। সেই হিসাবে এটা ঠিক আছে, 15 টাকা যোগ হয়ে 75 টাকা হয়। বাট নর্মালি কি এটা হয়? হ্যাঁ, নর্মালি কী হয় সেটা আমি জানি না, এই জন্য আমি প্রশ্নটা করছি। এখন তোমরা আশা করি বুঝতে পারছো আমি কী বলতে যাচ্ছি। আমি যদি বলি কোম্পানিটি তাদের ইঞ্জিনের দক্ষতা 10% বাড়ানোর ক্ষেত্রে 10% কই থেকে বাড়াবে এটা বলে নাই, সো এটা হচ্ছে কনসার্ন। যদি বলি ইঞ্জিনের দক্ষতা, এখন ইঞ্জিনের দক্ষতা কত? 40%, তো 10% বাড়াবে কই থেকে? এখন থেকে 10% বাড়া মানে কি? এখন অলরেডি যা আছে
এখন অলরেডি যা আছে সেটা কত, এখন অলরেডি যা আছে সেটার থেকে সেটার 10% বাড়াবে না, ইটা ইন্টু 10%, নাকি পুরা 10% বেড়ে যাবে? পুরা 10% বলতে কিছু হয় না আসলে এখানে, ওখানে তো তাও একটা রেফারেন্স ছিল 150, এখানে কোনো রেফারেন্স আছে? এখানে একমাত্র রেফারেন্স হচ্ছে তোমার 40%, আগে ছিল 40%, এখন আরও 10% বাড়বে। তো আগে যদি থাকে ইটা 0.4, এখন বাড়বে ইটার 10%। বুঝতে পারছো? তাহলে জিনিসটা যেটা হবে নতুন করে, ইটা আমি যদি এইভাবে বলি, ইটা কমন নিলাম 1 প্লাস এখানে 10/100 না, 10/100 মানে 1/10 মানে 0.1, তাহলে এটা হবে 1.1 ইটা। এটা হচ্ছে নতুন কর্মদক্ষতা, মানে জাস্ট 10% বাড়ছে বুঝে যাচ্ছে 1.1 ইটা। তাহলে এই ক্ষেত্রে এখন এইটা আমাদের ঠিক আছে, এখন আগেরটা ছিল কত ইটা, এখন হচ্ছে 1.1 ইটা। এখন 1.1 ইন্টু ইটা কত ছিল আমাদের একটু আগে 0.4 না, 1.1 ইন্টু 0.4, এখন তুমি 1 মাইনাস কখনো T2 বদলাবা, T2 জায়গায় রেখে T1 বদলাবা, আবার T1 জায়গায় রেখে T2 বদলাবে, তারপরে কম্পারিজনটা আসবে। আমার মূল আলোচনা আসে T2 T1 আমার মূল আলোচনা হচ্ছে এই পার্সেন্টেজটা নিয়ে, বাড়বে কই থেকে। ওকে, এটা তাহলে আমরা আশা করি বুঝতে পারছি, কনফিউশনটা বুঝতে পারছো কিনা? কনফিউশন মাথায় থাকলে এগুলো সামনে আসলে ভবিষ্যতে এগুলো নিয়ে ভাববা, এই হচ্ছে কথা। আমি কনফিউশন দিয়ে দিতে চাচ্ছি তোমাদের মধ্যে। 16 নম্বর প্রশ্ন, এই যে এ প্রক্রিয়ায় 2 কেজি পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে বাষ্পে পরিণত করা হলো। অন্যদিকে বি প্রক্রিয়ায় 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানিকে, এখানে 2 কেজি এখানে হচ্ছে 5 কেজি, আরেকটা প্রক্রিয়া এটা, 5 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করা হলো। 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানিকে 100 ডিগ্রি পানিতে পরিণত করা হলো। সব ইনফরমেশন দেয়া আছে যা যা লাগবে। প্রথম প্রশ্ন হচ্ছে উদ্দীপকে এই প্রক্রিয়ায় মোট প্রয়োজনীয় তাপ, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে উদ্দীপকে কোন প্রক্রিয়ায় বিশৃঙ্খলার মাত্রা বেশি, মানে কি এন্ট্রপির পরিবর্তনটা কোথায় বেশি। ঠিক আছে, তো প্রথমটা সবার আশা করি হয়েছে। এই যে এই প্রক্রিয়ায় মোট প্রয়োজনীয় তাপ, এই প্রক্রিয়ায় কোনটা? 2 কেজি পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে বাষ্প, এটা কিন্তু লম্বা প্রসেস। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে প্রথমে আমার যাওয়া লাগবে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, দেন 100 ডিগ্রি থেকে যাওয়া লাগবে বাষ্পে। তাহলে আমরা প্রথমে এটা দেখব, 2 কেজি পানি তাকে আমরা 0 ডিগ্রি, এই যে 2 কেজি ওয়াটার, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 কেজি ওয়াটার, এটা থেকে আমরা চলে যাব প্রথমে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 কেজি ওয়াটারে। তো সেক্ষেত্রে আমাদের গৃহীত তাপ যেটা সেটা হবে ডেল্টা Q1, এটাকে ডেল্টা Q1 বললাম, ওটা হবে MS ডেল থিটা। যেহেতু 2 কেজি পানি, এটা 2 বসবে, পানির আপেক্ষিক তাপ কত? 4200, আর ডেল্টা থিটা এখানে কত? 100 কেলভিন, 100 বসাও, যা আসবে আনসার তাই তো তুমি এখানে বসাই দিবা, দেন ডান। এরপরে 100 ডিগ্রির পানিকে 100 ডিগ্রির বাষ্প বানাবা, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওয়াটারকে আমরা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার স্টিম বানাবো। এই হচ্ছে কাহিনী। এখন এটার কারণে যেটা হবে, এটা হবে ডেল্টা Q2। এক্ষেত্রে সূত্র একদম সহজ, M ইন্টু L, ভর ইন্টু বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ, সেটার মান কত? এই যে বলা আছে 2.26 × 10⁶। তুমি জাস্ট এখানে ভর বসাও, ইন্টু 2.26 × 10⁶ বসাও। এই যে ডেল্টা Q2 যা আসবে, ডেল্টা Q1 যা আসবে, দুটো যোগ করে দিবা। এটাই হচ্ছে তোমার এই প্রক্রিয়ার ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 2 কেজি পানিকে বাষ্পে রূপান্তরিত করার প্রয়োজনীয় তাপ। ঠিক আছে কিনা? দ্বিতীয় প্রশ্ন, উদ্দীপকে কোন প্রক্রিয়ায় বিশৃঙ্খলার মাত্রা বেশি? তাহলে প্রথম প্রক্রিয়ায় আমরা আলাদাভাবে এখানে এন্ট্রপির পরিবর্তনটা মাপতে পারি না, সেটা কি হবে বলতো? এটা কিন্তু তাপমাত্রা বদলাচ্ছে, তাহলে এখানে এন্ট্রপির পরিবর্তন আশা করি সবার মনে আছে, একটু আগে ইউজ করছি আমরা MS ln T2/T1, তাই না? M ইন্টু S ln T2/T1, তাহলে M এর জায়গায় বসবে 2 কেজি, S এর জায়গায় বসবে 4200, ln T2/T1 373/273। আশা করি বুঝতেছো সাকিব? ওকে, আর দ্বিতীয় ক্ষেত্রে ডেল্টা S1 হবে, ডেল্টা S2 হবে এখানে, ওই যে এটা তো ডিরেক্ট ml/T ডিরেক্ট, এখানে তাপমাত্রা কনস্ট্যান্ট না, তো আমরা এখানে জাস্ট তাপের পরিবর্তন যেটা ml/T বসাই দিব। সো এই মানটাই তো আমরা এখানে বসাবো, তাই না? ডিভাইড বাই তাপমাত্রা কত? 373। বুঝছো কিনা? যখন অবস্থার পরিবর্তন হয় তখন কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয় না। 0 ডিগ্রির পানি থেকে যখন আমরা 100 ডিগ্রির পানি থেকে যখন আমরা 100 ডিগ্রি বাষ্পে যাচ্ছি, তখন কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন নাই, তখন গৃহীত তাপটা হবে ভর ইন্টু জাস্ট আপেক্ষিক সুপ্ত তাপটা। তো এখানে যেহেতু তাপমাত্রা কনস্ট্যান্ট, আমি ডিরেক্ট স্ট্রেট এন্ট্রপির পরিবর্তনের সূত্র ইউজ করে ফেলতে পারি ডেল্টা Q/T, কারণ এখানে T এর মানটা কনস্ট্যান্ট। আর ML এর জায়গায় তো বুঝতেছো, একটু আগে যেটা বেরোচ্ছে সেটাই বসছে। বুঝছো কিনা? এটা বুঝো নাই, কাজ তুমি করো নাই। প্রশ্ন হচ্ছে তোমার উদ্দীপকে কোন প্রক্রিয়ায় বিশৃঙ্খলার মাত্রা বেশি? আমরা এখন এই প্রক্রিয়াতেই আছি। এই প্রক্রিয়াতে আমরা আলাদাভাবে ওই যে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গেছি, সেটার এন্ট্রপির পরিবর্তন বের করলাম, দেন 100 ডিগ্রির পানি থেকে 100 ডিগ্রি বাষ্পে গেলাম, সেটার এন্ট্রপির পরিবর্তন বের করলাম। এই দুটো যোগ করে আমরা পাবো প্রথম প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন। এটা হচ্ছে প্রথম প্রক্রিয়ার ক্ষেত্রে মোট এন্ট্রপির পরিবর্তন। ঠিক আছে, এখন হচ্ছে দ্বিতীয় প্রক্রিয়া। দ্বিতীয় প্রক্রিয়া কোনটা? এই যে কোন প্রক্রিয়া? এই যে অন্যদিকে বি প্রক্রিয়া, যেটা আলাদা একটা প্রক্রিয়া। বি প্রক্রিয়ায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সরি, এটা তো আমরা আলাদাভাবে দুটো করেই ফেলছি। এটা তো এ প্রক্রিয়া না, এটা তো বি প্রক্রিয়া। কি বলো?
ও না, ঠিক আছে, আলাদা আলাদা, হ্যাঁ হ্যাঁ, বি প্রক্রিয়া আলাদা। বি প্রক্রিয়ায় 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানিকে, তো এটা তো সহজ ম্যাথই। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 পানিতে রূপান্তর করা হলো, এটা তো সহজ। ওইটা এটা তো এখানে ডেল্টা এস, আমরা এখানে এটাকে ডেল্টা এস বি বলে দিই বি প্রক্রিয়ার জন্য। ডেল্টা এস বি সমান হবে ওই যে এম এস লন T2/T1, তাই না? তাহলে 5 ইন্টু আপেক্ষিক তাপ হচ্ছে 4200 ইন্টু লন T2/T1, T2 কত 100 ডিগ্রি, T1 কত 10, তাহলে এটাকে ক্যালভিনে নিলে কি হবে? T2 হচ্ছে 373, তাই না? আর T1 হচ্ছে 283। হিসাব করে যা আসবে কম্পেয়ার করে বলবা এটার বেশি এটার কম, যেটার বেশি সেটার এন্ট্রপির পরিমাণ, বা এখানে বলছে বিশৃঙ্খলার মাত্রাটা বেশি। এন্ট্রপি যেখানে বেশি সেখানে বিশৃঙ্খলার মাত্রা বেশি, ঠিক আছে? 16 নম্বর গেল, এই পাতা ডান। এই যে এখানে কি বলছে একটু খেয়াল করবা। দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের দুজন শিক্ষার্থী সুজন এবং শৈলী একটি আদর্শ গ্যাসকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 300 সেন্টিমিটার পারদ চাপে যথাক্রমে সমষ্ট এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন অর্ধেক করলো। সমষ্ট প্রক্রিয়ায় অর্ধেক করছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া আয়তন অর্ধেক করছে। গ্যাসটা দ্বিপারমাণবিক, মানে এখানে তোমাকে গামার মানটা ধরে নিতে বসে কিছু একটা। গামার মান কত দ্বিপারমাণবিকে? 1.4 নাকি 4.1, 4ই ধরো, কোনো সমস্যা নেই। শৈলী কর্তৃক সংঘটিত তাপগতীয় পরিবর্তন গ্যাসটির তাপমাত্রা পরিবর্তনে গ্যাসটির তাপমাত্রা কত হবে? শৈলীরটা কোনটা? রুদ্ধতাপীয়। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি বলছে? আয়তন অর্ধেক হয়েছে না, তাপমাত্রাও তো বসে এই যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 300 সেন্টিমিটার পারদ চাপে সমষ্ট রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বলছে তাপমাত্রা কত হবে? আগের তাপমাত্রা তুমি জানো, তাপমাত্রা এবং আয়তন রিলেটেড সূত্রটা কোনটা? রুদ্ধতাপীয় প্রক্রিয়া T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। বাকিটা তো আমার তোমাকে বলার দরকার নেই, কারণ সূত্রটাই মূল জিনিস হচ্ছে মনে করা। এটা মনে করতে পারলে কাজ হয়ে গেছে। দ্বিতীয় প্রশ্ন, উদ্দীপকের আলোকে সুজন এবং শৈলীর মধ্যে কে বেশি কাজ সম্পাদন করবে? আলাদাভাবে দুইটা প্রক্রিয়াকৃত কাজ বের করো, তাই না? সমস্ত প্রক্রিয়াকৃত কাজের সূত্র কি? nRT ln V2/V1। তুমি কি জানো না V2 যে পরে অর্ধেক হয়ে গেছে? এখানে তো ডিরেক্ট তুমি n এর জায়গায় কতটুকু বলছে জানো? অক্সিজেনের পরিমাণ বলেনি, সমস্যা নেই, আমরা পরিমাণ বের করতে পারবো। PV সমান nRT না? PV সমান তো nRT নাকি? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন তো নাই না, তাহলে এখান থেকে এই যে PV সমান RT, 1 মোল বলছে। ওরে 1 মোল কে বলছে? হাই রে হাই, ওরে 1 মোল কে বলছে? দেখছো কত বড় ফাজিল, কিছু বলে নাই তো 1 মোল ধরে নিছে সে। যাই হোক, ধরে নিলাম আমরা এটাও 1 মোল ধরছে তারা, ঠিক আছে? PV সমান RT, এটা কেমনে করছে সে? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আসলে কি বলছে এখানে 1 মোল? আদর্শ গ্যাসকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 300 সেন্টিমিটার পারদ চাপে যথাক্রমে এই না, কিছু তো বলে নাই, জাস্ট বলছে গ্যাসটি দ্বিপারমাণবিক। তাহলে এটা অন্যভাবে করে বের করতে হবে যে কাজটা যে মানে কে বেশি কাজ করবে। আবার দ্বিতীয় ক্ষেত্রে যদি বলি, সমস্ত প্রক্রিয়া কাজের সূত্রটা আমরা জানি, সূত্রটা আমরা পারি ভালো মতো, nRT ln V2/V1। ইয়েস, সেটা একটা বুদ্ধি হতে পারে, nRT ln V2/V1। আর ওখানে কি আছে যদি আমরা বলি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে nRT2 মাইনাস P2 V2 মাইনাস P1 V1, তাই না? বাট আমার তো n লাগবে, আমরা কি ইউজ করবো কোনটা? nRT2 মাইনাস nRT1 ডিভাইড বাই মাইনাস গামা প্লাস 1। দিস ইজ দ্য বেটার ওয়ে। তো আমরা n জানি না, তো n নিয়ে আমরা হুদয় 1 বলবো কেন? W1 বললাম এটা, W2 বললাম এটা। এখন যদি ভাগ করো, তাহলে যদি এটা ডিভাইড বাই এটা একের থেকে বড় আসে, বলবো আমরা এই প্রক্রিয়ায় কাজ বেশি হয়েছে, এই প্রক্রিয়ায় কাজ কম হয়েছে। দেখো এখানে কিন্তু আমরা সব জানি, আমরা T1 T2 জানি না, আমরা T1 T2 জানি, V2 V1 অনুপাত জানি, গামাও জানি, আর তো আমরা জানি বসাতে পারবো। তো এই হচ্ছে প্রসেস, তুমি এখানে অনুপাতটা বের করে বলবা। তুমি জাস্ট মূল সংখ্যা জানো না দেখে এটাকে 1 ধরে নিবা, এটা আসলে বিবেক সম্পন্ন কোনো কাজ না, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এরপরেরটা, এটা খুবই সুন্দর একটা প্রশ্ন, এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, খেয়াল করবা। একটি প্রত্যাগামী ইঞ্জিনে গৃহীত তাপের 6 ভাগের 1 অংশ কাজে রূপান্তর করে। এর তাপগ্রাহকের তাপমাত্রা 54 কেলভিন। তাপগ্রাহকের তাপমাত্রা বলতে কি বোঝায়? T2। 54 কেলভিন কমালে, সরি আগে ভাগে ডিসিশন নিয়ে নিয়েছিলাম তোমাদের মতোই। এর তাপগ্রাহকের তাপমাত্রা 54 কেলভিন কমালে দক্ষতা দ্বিগুণ হয়, ওকে মানলাম। উৎসে ব্যবহৃত পদার্থের ভর m একক এবং আপেক্ষিক তাপ s একক হলে প্রথম প্রশ্ন, এর উৎসের তাপমাত্রা নির্ণয় করো। এখন এখানে ইনডিরেক্টলি যে কথা তোমাকে বলে দিচ্ছে, আমরা এই যে বলছে গৃহীত তাপের 6 ভাগের 1 অংশ কাজে রূপান্তর করে, এটাই কি কর্মদক্ষতা না? আমরা কর্মদক্ষতা মানে কি জানি? কাজ ডিভাইডেড বাই তাপ। কাজটা তাপের গৃহীত তাপের বা কাজটা প্রদত্ত তাপের ইনপুট সোর্স থেকে জানিয়েছে, তার কত ভাগের কত ভাগ, সেটাই তো আমার কর্মদক্ষতা না? মেন সূত্র তো এইটাই, W/Q1, ইনপুট আউটপুট বাই ইনপুট। তখন তোমাকে তো নগদ বলে দিচ্ছে তারা, একটি প্রত্যাগামী ইঞ্জিন গৃহীত তাপের 6 ভাগের 1 অংশ, তার মানে কি? এই যে গৃহীত তাপের
সাথে ডাব্লিউ সম্পর্ক, এটাই কি আমার 1/6 না? তাহলে এখানে তুমি এই জায়গা থেকেই বুঝে যাচ্ছ এটাই হচ্ছে আমার কর্মদক্ষতা। ঠিক আছে, কর্মদক্ষতা হচ্ছে 1/6, এটা আমরা মাথায় রাখবো, এটা মাথায় রাখবো। এরপরে বলছে তাপ গ্রাহকের তাপমাত্রা 54 কেলভিন কমালে দক্ষতা দ্বিগুণ হয়। ঠিক আছে, এটা নিয়ে আমরা কাজ করি। আর যেহেতু প্রত্যাগামী তাপ ইঞ্জিন বলছে না, তাহলে অবশ্যই আমরা সবগুলো ফায়দা নিতে পারবো। আমরা Q2/Q1 সমান T2/T1 ইউজ করতে পারবো। ওকে, এখন বলছে 54 কেলভিন কমাবো কার তাপ, এই যে তাপ গ্রাহকের তাপমাত্রা, তো আমরা এটা ইউজ করি। এখন আমরা এখন বলতে পারি যে 1 - T2/T1, তাহলে 1 - T2 - 54 / T1 সমান কি, এটা যদি 1/6 হয় এটা হবে কত, 1/3, কারণ দ্বিগুণ হয়ে গেছে না কর্মদক্ষতা, তাই কি না? এখন T2 T1 বলে একটা ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। আরেকটা ইকুয়েশন আমরা জানি কি না, কোনটা সেটা জানি আমরা, বলো তো? আমরা এটা কর্মদক্ষতা তো আমরা 1/6 জানি, তাই কি না? কর্মদক্ষতা তো আমরা 1/6 জানি আগে থেকে, তাই না? তাহলে এটা তো আমাদের একটা সূত্রই 1 - T2/T1। তাহলে কি T2 T1 বলে দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম না আমরা? এই যেটা একটা T2 T1 বলে ইকুয়েশন, এটা একটা T2 T1 বলে ইকুয়েশন, দুইটা সলভ করলে তো T2 T1 সবই পেয়ে যাচ্ছ। তাহলে এখান থেকে সলিউশনটা চলে আসলো, যার তাপমাত্রা তোমার কাছে যাচ্ছে তুমি পেয়ে যাবা। এই যে এখানে উচ্চের তাপমাত্রা আমরা পাবো, তাপগ্রাহকের তাপমাত্রা আমরা পেয়ে যাবো নাকি? আর ওরা আসলেই হুদাই পেঁচা, এটা হচ্ছে একটা সত্য কথা। হুদাই যেখানে দেখবা 1 লাইন 3 লাইন লিখতেছে। আচ্ছা, পরের প্রশ্ন, ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ করা হলে উৎসে ব্যবহৃত পদার্থের এন্ট্রপি বাড়বে নাকি কমবে? দক্ষতা যদি দ্বিগুণ করা হয়, উৎসে ব্যবহৃত, এই যে বলছে না দক্ষতা দ্বিগুণ হয়, তাহলে একটু বিহাইন্ড দ্য সিন খেয়াল করো। আমরা কি গ্রাহকের তাপমাত্রা কমাইছিলাম না? গ্রাহকের তাপমাত্রা যদি কমাই, তার মানে ওভারঅল আমার কি হচ্ছে একটু বলো তো, 1 - এই যে 1 কি হলো 1 - T2/T1। আমি যদি T2 মান কমাই, আমার কি ওভারঅল কর্মদক্ষতা কমবে না? তাই সেটার ক্ষেত্রে এন্ট্রপির বাড়বে নাকি কমবে? প্রশ্ন অনুসারে দক্ষতা দ্বিগুণ করা হলে তাপগ্রাহকের তাপমাত্রা হয় dQ/T। এটা কোনো কথা হইল? আমরা কি জানি না এটা যে প্রত্যাগামী ইঞ্জিনে এন্ট্রপির পরিবর্তন শূন্য? তো এন্ট্রপি বাড়বে নাকি কমবে কেমন কথা হইলো? এন্ট্রপি তো সেম থাকবে। প্রত্যাগামী ইঞ্জিন মানে কি, দিন শেষে তুমি আগে যেখানে ছিলে সেখানেই চলে আসবা। তো শেষ প্রত্যাগামী ইঞ্জিনের ক্ষেত্রে আমরা বলবো এন্ট্রপির পরিবর্তন শূন্য। তো এখানে এন্ট্রপি বাড়বে না, কমবেও না। তুমি যা ইচ্ছা করো, ইঞ্জিনটা তো প্রত্যাগামী। তুমি 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 এখন তাপগ্রাহকের তাপমাত্রা বাড়াও কমাও, যাই মন চাই করো, তার কর্মদক্ষতা বেড়ে যায় কমে যায়, তাতে কিছু আসা যায় না। তো মেইন কথা হচ্ছে তার এন্ট্রপির পরিবর্তন হবে না, কারণ সে প্রত্যাগামী ইঞ্জিন। তো প্রত্যাগামী ইঞ্জিনের কাজই তো এটা, যে সে যেখান থেকে শুরু করছে সেখানেই বেক করবে, এটাই তো কাহিনী। ওটা আলাদাভাবে হিসাব, কারণ তুমি কর্মদক্ষতা কাকে বলতেছো? কর্মদক্ষতা তুমি বলতেছো এই যে তুমি কর্মদক্ষতা বলতেছো 1 - Q2/Q1 কে, এই অনুপাতটা বদলাবে, কর্মদক্ষতা বদলাচ্ছে, তাতে কোনো আমার সমস্যা নাই। তো কর্মদক্ষতা আগে ছিল 40%, এখন হয়ে গেল 50%, আমার কোনো সমস্যা নাই তো। বাট সে তো প্রত্যাগামী ইঞ্জিন। প্রত্যাগামী ইঞ্জিন কিন্তু কর্মদক্ষতা 100% তোমাকে প্রমিস করতেছে না। প্রত্যাগামী ইঞ্জিন প্রমিস করতেছে এন্ট্রপির পরিবর্তন শূন্য, এটা তো তার ডেফিনেশন দেওয়া আছে। প্রত্যাগামী ইঞ্জিন মানেই হচ্ছে এন্ট্রপির পরিবর্তন শূন্য। তুমি যা মন চায় করো এখন, কারণ ভালো করে খেয়াল করবা, প্রত্যাগামী ইঞ্জিনের ক্ষেত্রে আমরা কি জানি, Q1/T1 সমান Q2/T2। আর যদি প্রত্যাগামী ইঞ্জিন হয়, যাওয়ার সময় সে যে পরিমাণ তাপ গ্রহণ করবে এবং তার সাথে করসপন্ডিং তাপমাত্রার অনুপাত তার সাথে যা হবে, আসার সময় তার গৃহীত তাপ, বর্জিত তাপ এবং তার করসপন্ডিং তাপমাত্রার অনুপাত সমান হবে। এইটাই তো তোমার মূল কনসেপ্ট। এখানে Q1 কত বেশি আর Q2 কত কম সেটা আমার কনসার্ন না। তো আমার কনসার্ন হচ্ছে Q1/T1 কত, এটা হচ্ছে প্রথম অংশে এন্ট্রপির পরিবর্তন। এটা যতটুকু হবে দ্বিতীয় অংশে যখন সে তাপ বর্জন করতেছে, কারণ সে তো অবশ্যই প্রত্যাগামী, মানে কি সে আবার আগের জায়গায় বেক করতেছে। যদি যাওয়ার সময় তাপ গ্রহণ করে, ফেরত আসার সময় তাপ বর্জন করবে। যাওয়ার সময় যদি বর্জন করে, ফেরত আসার সময় গ্রহণ করবে। এন্ট্রপি কিন্তু জাস্ট তাপের গ্রহণ বা বর্জন না, এন্ট্রপি হচ্ছে তাপ এগেনস্ট টেম্পারেচার। তাহলে Q1/T1 ইজ সাপোজ টু বি ইকুয়াল টু Q2/T2। তুমি যা মন চায় করো এখন Q1 আর T1 দিয়ে, এই জিনিসটা কখনো বদলাচ্ছে না। যদি না বদলায় তাহলে এন্ট্রপির পরিবর্তনটা কি হবে, Q1/T1 মাইনাস Q2/T2। সো ডান, আনসার তো শূন্য না। একটু এইভাবে বলবা, আমি যে এতক্ষণ তোমাদের বুঝালাম, তোমরা তো স্যারকে এইভাবেই বুঝাবা। স্যারকে বুঝালে স্যার বুঝবে। স্যার এতটাও জেদি না, যদিও স্যারের বোর্ড থেকে সলিউশন দিয়ে দিবে, এইটা হচ্ছে আনসার। বাট এটা মাথায় রেখো, তুমি যদি স্যারের ঠিকমতো বুঝাই দাও, স্যার বুঝে যাবে, বুঝছো? কারণ তুমি তো লজিক দিয়ে বোঝাচ্ছ, যেহেতু স্যার প্রত্যাগামী ইঞ্জিন, তো আমার কি করার আছে, এন্ট্রপির পরিবর্তন শূন্যই হবে। কারণ এখানে তুমি যা মন চায় বলো না কেন, ওই জিনিসটা তো কখনো চেঞ্জ হওয়ার কথা না, তাই না? আচ্ছা, তাও আমি আরেকবার নিজে দেখে আরেকবার জানাবো না। বাট অ্যাকর্ডিং টু ডেফিনেশন, প্রত্যাগামী ইঞ্জিন মানেই হচ্ছে এন্ট্রপির পরিবর্তন শূন্য। আমরা জানি, আমরা নিজেরা পড়ে আসছি না, সকল প্রত্যাগামী ইঞ্জিনের এন্ট্রপির পরিবর্তন শূন্য হয়।
রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন শূন্য হয়। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া তার তাপমাত্রা কত বেশি নাকি কম ম্যাটার করে না, এই হচ্ছে কথা। গেল 18 নম্বরটা। ওরা তো আর দেখে নেই কতবার আসে, ওরা তো সলিউশন একবার করে রেখে দিছে, ওদের কি আসা যায়, ওদের তো বই বিক্রি হচ্ছে। এই যে এটা সিমিলার ম্যাথ। এখানে বসে কোনটি বেশি পরিবেশ বান্ধব হবে। পরিবেশ বান্ধব মানে হচ্ছে যে খরচ কম নিয়ে আসবে আমার, অথবা জ্বালানি কম খরচ করবে, সেটাই আমার পরিবেশ বান্ধব। কারণ জ্বালানি যত কম, এই জ্বালানির খরচ যত কম সে তত পরিবেশ বান্ধব, এটাই স্বাভাবিক। অথবা অন্যভাবে বলতে পারে, এন্ট্রপির পরিবর্তন দিয়েও বলতে পারে কথা। বি ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো, এটা তো একদম দেয়াই আছে। বি ইঞ্জিনের ক্ষেত্রে উচ্চের তাপমাত্রা, তাপগ্রহের তাপমাত্রা বসাবো, আনসার বের করবা। এখন তোমাকে কি আদর্শ বলছে না, যেহেতু আদর্শ বলে নাই এবং তোমার কোনো উপায় নাই এটা ছাড়া কাজ করার, তুমি এইভাবে আনসার করে দাও। সলিউশন তো একটা করা লাগবে আমাদের নাকি, যদি কোনো কিছু ইঙ্গিত না থাকে তাহলে আমাদের যেভাবে আছে সেভাবে কাজ করে ফেলতে হবে। এখানে যেহেতু তোমার তাপের কোনো ব্যবস্থা বলে নাই, সুতরাং তোমাকে এখানে এই স্টাইলেই করে ফেলতে হবে। এটাই হচ্ছে তোমার কর্মদক্ষতা ধরে নিবা, তখন সেটা হচ্ছে আদর্শ তাপ ইঞ্জিন। পরেরটাতে আসো। দ্বিতীয় প্রশ্ন কি, উদ্দীপকের আলোকে কোন ইঞ্জিনটি বেশি পরিবেশ বান্ধব হবে। তো পরিবেশ বান্ধবের হিসাবে এই যে এখানে কি করতেছে ওরা, ওই যে তাপের হিসাব করতেছে যে কিউ সমান এমএস ডেল থিটা, আর নিচের ক্ষেত্রে করছে কিউ সমান এমএস ডেল থিটা। দুই ক্ষেত্রের মধ্যে কোন ক্ষেত্রে তাপের খরচ বেশি হয়েছে, উৎপন্ন তাপ। এখানে কিন্তু এগুলো উৎপন্ন তাপ। এই যে 53,000 না 5,38,560, 7,38,000, তাহলে এখানে তাপ বেশি উৎপাদন হয়েছে। যেহেতু প্রথম ইঞ্জিন অপেক্ষা দ্বিতীয় ইঞ্জিনে বেশি পরিমাণ তাপ পরিবেশ উৎপন্ন করবে, ফলে এটি কম পরিবেশ বান্ধব হবে, অর্থাৎ দ্বিতীয় ইঞ্জিনটি বেশি পরিবেশ বান্ধব। এই কি বলল, পরিবেশ বান্ধব হইল কেমন, তাপ বেশি উৎপাদন করে। যেহেতু প্রথম ইঞ্জিন অপেক্ষা দ্বিতীয় ইঞ্জিন বেশি পরিমাণ তাপ পরিবেশে, হ্যাঁ দ্বিতীয় লেগছে, সেটাই তো না, এটা তো কালি উঠে নেই আর কি। দ্বিতীয় ইঞ্জিন বেশি পরিমাণ তাপ পরিবেশে উৎপন্ন করবে, ফলে এটি কম, কেমনে তাপ বেশি উৎপাদন করে কেমনে কম পরিবেশ বান্ধব, ঠিকই তো আছে, কম পরিবেশ বান্ধব হবে। অর্থাৎ ওমা নিজে লজিক দিয়ে নিজেই উল্টা বলতেছে। এটি কম পরিবেশ বান্ধব মানে কে, যেহেতু প্রথম ইঞ্জিন অপেক্ষা দ্বিতীয় ইঞ্জিন, তাহলে দ্বিতীয় ইঞ্জিন এখানে আমার সাবজেক্ট, এটা নিয়ে আমি কথা বলতেছি, সুতরাং এটি কম পরিবেশ বান্ধব হবে, সেটাও মানলাম। পরে বলছে দ্বিতীয় ইঞ্জিন বেশি পরিবেশ বান্ধব। না না না, আমাদের রেফারেন্স বই বদলানো লাগবে, সেটা এমনি কেমনে জীবন চলবে। আমার ক্লাসের সময় চলে যায় এইগুলা বুঝাইতে তোমাদের যে বই ভুল করছে কে, কি করবো এখন বলো। আমার ক্লাসের সময় বেশিরভাগ যায়, দেখো তোমাদের রেকর্ড কিন্তু থাকে 1 ঘন্টার উপরে, বাট আমি যদি ছোট করতে থাকি দেখবা 40 মিনিটের রেকর্ড হয়ে যায়। ওকে, লাস্ট প্রশ্ন আজকের এটা। এখন এটা সহজ প্রশ্ন, এটা করা লাগবে না মনে হয়। এসটিপিতে 64 গ্রাম হিলিয়াম গ্যাসকে সমষ্ট প্রক্রিয়ায় এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া আলাদা আলাদাভাবে প্রতি ধাপে আয়তন 3 গুণ প্রসারিত করা হলো। ওকে, মানে দুই ক্ষেত্রে আমরা আয়তন 3 টাইমস করছি, ফলে চাপ এবং আয়তনের পরিবর্তন হয়। আয়তন 2 গুণ 3 গুণ প্রসারিত করলে আয়তন তো বদলাবে, এটা বলার দরকার আছে, আলাদাভাবে প্রতি ধাপে আয়তন 3 গুণ প্রসারিত হলে ফলে চাপ এবং আয়তন পরিবর্তন হয়। আয়তন যদি তুমি 3 গুণ প্রসারিত করে ফেলো তাহলে আয়তন পরিবর্তন হয়েছে বলা লাগবে না, বলবা শুধু ফলে চাপ পরিবর্তন হয় এবং কাজ সম্পন্ন হয়, সেটা ঠিক আছে। এখন আয়তন যদি বদলায়, এখন প্রথম প্রশ্ন করছে মানে কিছু রাবিশ মানুষজন, আমি কারে যে কি বলবো বুঝতেছি না, কাজ সম্পন্ন হয় এটা বলার কি আছে, তাহলে প্রশ্ন করছে কেন উভয় ক্ষেত্রে কি তো কাজ অভিন্ন হবে কিনা, তা শুনলে যদি বলি তো কাজ, এটা বলার কি আছে মানে বলো তো, কাজ সম্পন্ন হয় বলার দরকার নেই। ওকে, এটাও বলার দরকার নেই, জাস্ট বলবা চাপ পরিবর্তন হয়, ঠিক আছে, এটা মানা যায়, চাপ পরিবর্তন হয়। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তুমি যদি সমষ্ট প্রক্রিয়ায় আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে কোনো একটাতেই আয়তন যদি 3 গুণ করে ফেলো, চাপটা বদলাবেই। তো এটা যদি বলেই দাও স্টুডেন্টে, তাহলে তুমি রাখলা কি স্টুডেন্টের জন্য। ওকে, এখন প্রশ্নে আসো। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন পরিবর্তনের চূড়ান্ত চাপ করবো না আমি, এটা অবশ্যই তোমরা পারবা। দ্বিতীয় প্রশ্ন, উভয় ক্ষেত্রে কিন্তু কাজ অভিন্ন হবে কিনা, অবশ্যই হবে না, একটা সমষ্টি একটা রুদ্ধতাপীয় অবশ্যই আলাদা হবে, আমরা পারি, এটা স্কিপ।